প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। আজকে পেনাল কোডের পার্ট 13, সর্বশেষ পার্ট, ধারা 63 থেকে 511। জানি আমরা পেনাল কোডের সর্বশেষ ধারা হচ্ছে 511। অষ্টাদশ অধ্যায় 463 থেকে 489 জালিয়াতি বা ফরজারি, জাল জালিয়াতি করা। প্রতারণা এবং জালিয়াতির মধ্যে সামান্য পার্থক্য আছে। প্রতারণা হচ্ছে ডকুমেন্ট ছাড়াও হতে পারে, আর যেইটা ডকুমেন্ট বা লিখিত কোনো কাগজপত্র থাকবে, এখানে যদি প্রতারণা করা হয় তো লিখিত কাগজপত্রের মাধ্যমে প্রতারণা করাটাই আসলে জালিয়াতি। মিথ্যা দলিল মিথ্যা দলিল তৈরি বা ট্রেডমার্ক বা নোট জালকরণ, এগুলো হচ্ছে 18 অধ্যায়ের বিষয়বস্তু। ইংরেজিতে ফরজারি মানে জালিয়াতি, মেকিং ফলস ডকুমেন্ট মিথ্যা দলিল তৈরি, ট্রেডমার্ক এবং ট্রেডমার্ক নকল করা বা জাল করা, কাউন্টার ফিটিং, কারেন্সি নোট বা ব্যাংক নোট জাল করা, এগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়। এছাড়া আরো কিছু বিষয় থাকবে পরবর্তী অধ্যায়গুলোতে। 463 প্রথমে জালিয়াতি বা ফরজারি এর সংজ্ঞাই আমরা যদি দেখি, সংক্ষেপে মনে রাখবেন, এখানে ইংরেজিটা দেওয়া আছে, পড়ে নিবেন। এখানে বাংলা যেটা বলছি, জনগণ কোনো ব্যক্তির ক্ষতি, জনগণ জনগণের ক্ষতি করতে হবে, মানে জনগণ বলতে একের অধিক ব্যক্তি, একটা এলাকার জনসমষ্টি। কোনো ব্যক্তির ক্ষতি মানে একজন ব্যক্তির ক্ষতি করলেও ক্ষতি, বা অনিষ্ট সাধন, অনিষ্ট কি জিনিস আমরা 425 ধারায় জেনেছি, অন্যের সম্পত্তির ক্ষতি করা কিন্তু আসামির কোনো লাভ হয় না, বা প্রতারণা করার উদ্দেশ্যে। তাহলে মিথ্যা দলিল প্রণয়ন করলে তা জালিয়াতি হবে। কেউ যদি মিথ্যা দলিল তৈরি করে, সেটাই জালিয়াতি, কিন্তু সেটার উদ্দেশ্য কি হবে? জনগণ বা কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন অথবা প্রতারণা করার উদ্দেশ্যে যদি করে করে থাকে কোনো ডকুমেন্টারি ফ্রড, তাহলে সেটাকে আমরা ফর্জারি বলে থাকি। তো আমরা ফ্রড শব্দটা ব্যবহার করতে পারি। তো ফ্রড করলে সেটা ফর্জারি হয়। কথা স্পষ্ট আছে তো ভাই? জি স্যার। মিথ্যা দলিল প্রণয়ন, প্রস্তুতকরণ বা প্রণয়ন, একটু আগে আমরা দেখলাম যে মিথ্যা দলিল প্রণয়ন করলে জালিয়াতি হবে। এখন 464 ধারায় বলছি, তাহলে মিথ্যা দলিল প্রণয়নটা আবার কি বা কিভাবে করা যায়? মেকিং এ ফলস ডকুমেন্ট। এখানে বলা হচ্ছে মূলত 3টি উপায়ে মিথ্যা দলিল প্রণয়ন করা যায়। তাহলে প্রশ্ন আসতে পারে, মিথ্যা দলিল কত প্রকারে বা কত উপায়ে বা কত মাধ্যমে বা কি কি উপায়ে করা যায়? হ্যাঁ, তো কত প্রকার বললে বা কত উপায় বললে? 3 প্রকার, এটা মনে রাখতে হবে। 463 দ্বারাই 3 প্রকারে মিথ্যা দলিল করা যায়, এই সংখ্যাটা মনে রাখতে হবে। প্রথমত, মানে প্রথম প্রকার হচ্ছে প্রতারণামূলকভাবে আংশিক প্রস্তুত বা স্বাক্ষর বা সিলমোহর বা সম্পাদন করে কোনো দলিল প্রস্তুত বা উক্ত উদ্দেশ্যে চিহ্ন স্থাপন। মনে করেন আমি অ্যাডভোকেট, আমার একটা সিল আছে, অ্যাডভোকেট সিল। এখন আমার সিলটা কেউ যদি নকল করে এবং আমার দ্বারা করা হয়েছে এরকম, মনে করেন একটা এফিডেভিট তৈরি তৈরি করলো এবং আমার স্বাক্ষর নকল করলো এবং আমার সিল ব্যবহার করলো আমার অজান্তে, তাহলে এইটা, এই প্রথম উপায়ে একটা মিথ্যা দলিল প্রণয়ন হবে। কারণ এফিডেভিটটা যেহেতু আমি এক্সিকিউশন করছি না, আমি সম্পাদন করছি না, অন্য কারো মাধ্যমে হচ্ছে, সেটা সম্পূর্ণ হোক বা আংশিক ভাবে হোক, কিছুটা করলেও সেটা কি হবে? মিথ্যা দলিল প্রণয়ন হবে এবং এই কাজটাই জালিয়াতি হবে। দ্বিতীয়ত, প্রতারণামূলকভাবে কোনো দলিলের কোনো অত্যাবশ্যকীয় অংশ কেটে পরিবর্তন করা, আমরা যেটাকে সংক্ষেপে কি বলি, টেম্পারিং করা। এখানে ফাঁকা জায়গায় টেম্পারিং শব্দটা লিখে ফেলতে পারেন। তো মনে করেন যে একটা ব্যাংকের চেক দেওয়া হলো, ব্যাংকের চেকে এখানে লেখা আছে 5,000 টাকা। এখন 5,000 টাকাকে কেউ 5 লক্ষ টাকা করবে, তাহলে কিছুটা ঘষে তুলে সেখানে শূন্য বাড়িয়ে দিল, এবং যেখানে কথায় লেখা আছে 5,000, সে হাজারটাকে কেটে তুলে দিয়ে, অনেক সময় ব্লেড দিয়ে কেটে তুলে ফেলা যায় বা অন্য কোনো উপায়ে তুলে সেখানে সে 5 লক্ষ করে ফেললো। কিন্তু টেম্পারিং করলেও বোঝা যায় বা ওভার রাইটিং করলেও বোঝা যায়। তাহলে কেটে পরিবর্তন যদি করে, সেটাও কি হবে? মিথ্যা দলিল প্রণয়ন এবং কাজটা হবে জালিয়াতি। আমার কাছে একটা মামলা ছিল, একজন ব্যক্তি জমি কিনেছে। তো জমি কিনেছে যেই যেই দাগে
সে দাগের থেকে পাশের দাগের জমির দাম বেশি। সে বুঝতে পেরেছে। এখন সে জমি কেনার পরে যখন খারিজ করতে যাবে, নামজারি করতে যাবে, মিউটেশন করতে যাবে, তখন সে দলিলের যে আহ, দাগ নাম্বার, সম্পত্তি, সে দাগ নাম্বার পরিবর্তন করেছে। 88 আছে 86 করেছে, 8 কে 6 করেছে। তো এটা করে সে এসি ল্যান্ডের মাধ্যমে নামজারি করে ফেলেছে। করার পরে যখন দখলে গেছে, যে বিক্রয় করেছে, সে বলছে আমি তো এটা বিক্রয় করিনি, এটা বিক্রয় করেছি। আমার কাছে আসছে। তখন আমি বললাম তাহলে সার্টিফাইড কপি তোলা হোক। দলিলের সার্টিফাইড কপি করে দেখছি যে হ্যাঁ, বিক্রয় করেছে একটা, আর আরেকটা তারা খারিজ করে ফেলেছে। তখন আমি এই জালিয়াতির মামলা করে দিলাম। তৃতীয়ত, প্রতারণামূলকভাবে কোনো উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তির নিকট হতে স্বাক্ষর বা সিলমোহর গ্রহণের মাধ্যমে দলিল প্রস্তুতকরণ। মানে যেই ব্যক্তি, দেখবেন প্রতিটা দলিলে এফিডেভিট হোক বা কোনো চুক্তিপত্র হোক, শেষে একটা কিন্তু ক্লজ থাকে কি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বাক্ষর করিলাম, এ ধরনের একটা বক্তব্য থাকে। তো মস্তিষ্ক মানে মাথা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সে কোনো এগ্রিমেন্ট বা কোনো দলিল প্রস্তুত করার মতো মানসিক অবস্থায় থাকে না, এবং আইনত সেটা ঠিক হবে না। তাই এই পয়েন্টটাও রাখা হয়েছে। 3টা পয়েন্ট বুঝতে পারা গেল ভাই। বাসেদ ভাই লাইনে আসবেন। বাসেদ ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3টা পয়েন্ট বুঝতে পেরেছেন যে কিভাবে মিথ্যা দলিল করা যাবে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অপশন 3টাই দিয়ে দিল। দিয়ে চতুর্থ অপশন বা ঘ তে বললো সবগুলো, তাহলে উত্তর হয়ে যাবে সবগুলো, তাই না? তাহলে এই জি 3টা জি অপশন মনে রাখতে হবে। এখানে 2টা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা এক, কোনো ব্যক্তির নিজ নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। কিভাবে নিজ নাম স্বাক্ষর? যেখানে আপনার স্বাক্ষর দেওয়ার কথা না সেখানে স্বাক্ষর দিলেন, তাহলে এই নিজ নাম স্বাক্ষর করেও কিন্তু জালিয়াতি করা যাবে। মনে করেন আপনি একটা অফিসের চাকরি করেন না, কিন্তু সেই অফিসের নিজেকে কর্মকর্তা ভেবে নিজের সই করে ফেললেন, তাহলে এটা জালিয়াতি হবে না? জি জি ব্যাখ্যা দুয়ে, কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী তারিখ দিয়ে দলিল প্রস্তুতকরণও জালিয়াতি হবে। এখন চলছে 2025 সাল। মনে করেন একজন ব্যক্তি মিস্টার রহিম 2024 সালে মারা গেছেন। এখন রহিমের একটা ছেলে বা তার একটা মেয়ে বা যাই তার আত্মীয় হোক, পরিবারের কি হোক, কি করেছে যে তিনি মারা যাওয়ার 1 মাস আগের একটা স্ট্যাম্প তুলেছে। 300 টাকার এক সেট স্ট্যাম্প তোলার পরে পূর্ববর্তী ডেট দিয়ে, তার মানে 25 সালে সে তৈরি করছে, কিন্তু 2 বছর আগের ডেট দিয়ে লিখে দিচ্ছে হ্যাঁ যে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমাকে এই সম্পত্তিটা লিখে দিয়েছে। তাহলে এইটা তো অবশ্যই কমন সেন্স অনুসারেও একটা বড় অপরাধ হচ্ছে, এবং সেটাও কি হবে, জালিয়াতি হবে। বুঝতে পারলেন? মানে যে ব্যক্তি মারা গেছে তার নাম, তার সই নকল করে, তার মানে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে দলিল তৈরি করছে, কিন্তু ডেট দিচ্ছে মারা যাওয়ার আগের। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। কিছু মারা উদাহরণ যাওয়ার আছে। আগে। এটা আরো সহজ করার জন্য, কোনো লোন বা ঋণপত্রে 10,000 টাকার স্থানে একটি শূন্য যুক্ত করে টাকার অঙ্ক পরিবর্তন করা, তাহলে 10,000 কাছে একটা শূন্য দিয়ে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। এখন এক এক গরিব মহিলা, মনে করেন যে কোনো প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা ঋণ নিল, কিন্তু পরবর্তী যে দেখলো যে 1 লক্ষ টাকা হয়ে গেছে, একটা শূন্য বাড়িয়ে দিয়েছে কোনো অসাধু কর্মকর্তা। প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানের সিল বিনা অনুমতিতে ব্যবহার করলে তা জালিয়াতি হবে। তাহলে একজন ব্যবসা প্রতিষ্ঠানের সিল আছে, সেটা যদি ব্যবহার করে, সেটা অবশ্যই কি, প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার জালিয়াতি। উদ্দেশ্যে। মনে করেন যে আপনি আপনার একজন কর্মচারীকে কিছু প্রোডাক্ট কিনতে দিলেন। এখন আপনার কর্মচারী দোকানে গেল, 50,000 টাকার জিনিস কিনলো, কিন্তু সেখানকার বললো যে ঠিক আছে ভাই, এই প্যাডে একটা সিল দিয়ে দেন, দিয়ে আমাকে ছেড়ে দেন, আমি করে নেবো নি মেমো। যে আপনাকে 60,000 টাকার একটা মেমো ধরাই দিল, তাহলে আপনি 60,000 টাকা দিয়ে দিলেন, 10,000 টাকা ওনার পকেটে ঢুকলো। বুঝতে পারলেন? তাহলে জি, অন্যের দোকানে এইভাবে সিল ব্যবহার, প্রতারণা করা আসলে হয়। হ্যাঁ, অন্যের অন্যের দোকানে সিল ব্যবহার করে এই ধরনের ছোটখাটো প্রতারণা হয়। তো এটা প্রতারণা হচ্ছে। তো এই প্রতারণা করার উদ্দেশ্যে, প্রতারণা হচ্ছে আপনার সাথে,
কিন্তু যেহেতু সিল ব্যবহার করছে এবং একটা ডকুমেন্ট সৃষ্টি হচ্ছে, একটা কাগজ তৈরি হচ্ছে, তার মানে কাগজের মাধ্যমে প্রতারণা করলেই সেটা জালিয়াতি হবে এবং ওই কাজটা মিথ্যা দলিল প্রণয়নের মাধ্যমে হবে। মানে মিথ্যা দলিল প্রণয়ন করলেই সেটা জালিয়াতি হয়। বুঝতে পেরেছেন? এখানে কনফিউশন হতে পারে জি আপনাদের, স্যার। যে জালিয়াতি জালিয়াতি আর মিথ্যা দলিল প্রণয়ন কি এক? না, মিথ্যা দলিল প্রণয়ন হচ্ছে জালিয়াতির একটা উপায়। মিথ্যা দলিল প্রণয়ন করলে জালিয়াতি হবে, সেটার উদ্দেশ্য হচ্ছে মানুষের ক্ষতি বা প্রতারণা করার যদি উদ্দেশ্য হয়, তাহলে সেটা জালিয়াতি হবে। চাইলেই কিন্তু এই দুইটা সেকশন একটা সেকশনেই দিয়ে দেওয়া যেত, তাহলে কনফিউশন তৈরি হতো না, হতো কি? না স্যার, তাহলে আসলে সুবিধা হতো আরো। হ্যাঁ, দুইটা এখন আমার স্যার সেকশনে একটা প্রশ্ন আছে, বলেন। যেটা হচ্ছে কেউ যদি মিথ্যা দলিল প্রণয়ন করে, তাহলে কি তাকে একসাথে দুই ধারায় মামলা করা যাবে? জালিয়াতির মামলা হবে, মিথ্যা দলিল প্রস্তুতকরণের মামলা হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আপনার কয়েক মিনিট, এক এক দুই মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, অন্যের ফাঁকা চেক কুড়িয়ে পেয়ে তাতে প্রতারণামূলকভাবে লাভবান হবার উদ্দেশ্যে টাকার অঙ্ক বসালে তা জালিয়াতি হবে। বোঝাই যাচ্ছে, ফাঁকা চেকে টাকার অঙ্ক বসাচ্ছি। মালিকের স্বাক্ষরকৃত ফাঁকা চেক প্রতারণামূলকভাবে ভিন্ন ও লাভবান হওয়ার উদ্দেশ্যে টাকার অঙ্ক বসালে তা জালিয়াতি হবে। মালিক বললো এখানে 1 লক্ষ টাকা তুলে নিয়ে আসো, সে কি করলো? 2 লক্ষ টাকা তুললো, 1 লক্ষ টাকা নিজের কাছে রাখলো আর মালিককে 1 লক্ষ টাকা দিল। এখন তো SMS চলে আসে সঙ্গে সঙ্গে, আগে তো আসতো না, তাই না? জি জি জি, এখন সিস্টেম আহ, আধুনিক। আর আমরা আইন পড়ছি 1860 সালের আইন। তো এইভাবে প্রতারণা করা কঠিন, তবে প্রতারণার মাধ্যম আরো আধুনিক হয়েছে। এখন অনলাইনে প্রতারণা হয়, সাইবার ট্রাইব্যুনাল, মানে সাইবার ক্রাইম হয়। এই কারণে সাইবার ট্রাইব্যুনাল আলাদাই কোর্ট, আলাদা আইন হয়েছে। অন্যের নামের হুন্ডি প্রতারণামূলকভাবে লাভবান হবার উদ্দেশ্যে নিজ নামে ব্যবহার করলে তা জালিয়াতি হবে। হুন্ডির ব্যবহার এখনো হয় কিন্তু কম। বিদেশ থেকে অন্যায় পথে টাকা পাঠালে সেটা হুন্ডি হয়, হাতে হাতে টাকা পাঠালে হুন্ডি হয়। প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কোনো উইল, ওসিয়ত বা দানপত্র কেটে পরিবর্তন করলে তাও জালিয়াতি। এগুলো সব উদাহরণ দিয়েছি, এই উদাহরণ থেকে প্রশ্ন চলে আসতে পারে বা অন্য কোনো উদাহরণ আসতে পারে। যেমন আমি কুইজ দিয়েছিলাম, ছাগলের ব্যবহার করলাম, ঘোড়ার পরিবর্তে ছাগল চলে আসতে পারে। তো আপনি যেটা প্রশ্ন করলেন যে কোন ধারায় মামলা হবে, পেনাল কোডের কোনো অপরাধ যদি কেউ করে থাকে, জালিয়াতি বা জাল, যেমন সংজ্ঞার ধারাতে কখনো মামলা হয় না, শাস্তির ধারাতে মামলা হয়। যেমন কেউ মিথ্যা দলিল প্রণয়ন করুক আর জালিয়াতি করুক, অর্থাৎ 463 বা 464 ধারার কোনো অপরাধ করুক না কেন, তার সাজা হবে কত ধারায়? 465, জালিয়াতির শাস্তি হবে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা দুইটাই তাহলে বিনাশ্রম কারাদণ্ড। একই, জালিয়াতির শাস্তি? হ্যাঁ, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 464 ধারায় মিথ্যা দলিল প্রণয়ন করলেও এটা ইনডিরেক্টলি জালিয়াতি হচ্ছে, কারণ মিথ্যা দলিল প্রণয়ন করাটাই হচ্ছে জালিয়াতি। তাই তো আমরা আপনাদেরকে বললাম যে দুইটা সেকশন এক হলে কনফিউশনটা হতো না। বুঝতে পেরেছেন? হুম, জি মূলত স্যার, বুঝতে চার পেরেছি। মূলত 464 ধারা হচ্ছে 463 ধারারই একটা কি অংশ, এবং এটা ধরে নিতে পারেন একটা ব্যাখ্যামূলক ধারা। 463-ই একটা ছোট ভাই, 464 একই জিনিস, এভাবে মনে রাখলেই হবে। তবে যদি বলে যে মিথ্যা দলিল প্রণয়ন কত ধারায় আছে, 464, জালিয়াতি কত ধারায় আছে, 463, তখন ধারা আলাদা আলাদা হবে কিন্তু, যেহেতু আলাদা আলাদা করে রেখেছে, আমাদের পরিশ্রম বাড়িয়ে দিয়েছে। তাহলে সিম্পলি কেউ যদি জালিয়াতি করে, উপরে দুইটা মানে সেকশনের সাথে মিলে যায়, তাহলে 465 ধারায় মামলা হবে। 466 ধারায় হতে পারে আদালতের নথিপত্র, সরকারি রেজিস্টার, যেমন জন্ম, বিবাহ, মৃত্যু বা শব সংস্কার। সব সংস্কার মানে বোঝেন? এই যে সব এ- সৎকার, সব হ্যাঁ, সব। সৎকার বলতে এখানে আহ, মৃত্যুর পরে যে সনদ, না, এখানে মৃত্যু সনদ তো মারা আছে গেলে কিন্তু। হ্যাঁ, তারপরে এটা যে মৃত্যু সনদ, সেটা নাকি? হ্যাঁ, মৃত্যু সনদ তো আলাদাই আছে, জন্ম সনদ আছে, বিবাহ সনদ আছে, মৃত্যু সনদ আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে সব সৎকার বা সব সৎকার সনদ। মনে করেন কোনো হিন্দু ব্যক্তি মারা গেলে চিতায় যদি তাকে পোড়ানো হয়, তাহলে যেখানে পোড়ানো হলো ওখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটার কথা বলা হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? যে হিন্দু ব্যক্তি মারা গেলে সেক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, আর যদি মুসলমান ব্যক্তি মারা যায়, তাহলে গ্রামে সাধারণত এটা লাগে না, কিন্তু শহরে হলে শহরে যে কবরস্থান আছে সে কবরস্থান কমিটি যে হ্যাঁ একটা মৃত ব্যক্তির নাম এই, ঠিকানা এই,
এবং এত তারিখে সে মারা গেছে, এত তারিখে এতটার সময়, বিকেল 5টার সময় তাকে কবরস্থ করা হলো। হ্যাঁ, তার দাফন করা এবং কবর দেওয়া এই সংক্রান্ত একটা কাগজ দেয়, সেটা হচ্ছে সব সৎকার। সব বলতে এখানে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে। সব বলতে মৃতদেহ, ডেড বডি, ডেড বডিকে সব বলে বাংলায়, ঠিক আছে? তো জি সব জি জি, সৎকার বুঝতে সনদ, পেরেছি। সব সৎকার সনদ এবং মৃত্যু সনদ ভিন্ন। মৃত্যু সনদ দেয় হচ্ছে সরকার। যেমন যদি গ্রামে হয় তাহলে ইউনিয়ন পরিষদ দিবে, আর শহরে হলে দিবে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশন থেকে। আর সৎকার সনদ দিবে হচ্ছে কবর যে কমিটি, সেখান থেকে দিবে। দুইটার মধ্যে সামান্য পার্থক্য আছে। হ্যাঁ, স্বপ্না খাতুন আপু বলেন। জি স্যার, বুঝতে পারলাম। তাহলে ইত্যাদি এছাড়াও আমোক্তারনামা মানে পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি জালিয়াতি যদি করে তাহলে 2 বছর থেকে বেড়ে শাস্তি হবে 7 বছর। বুঝতে পেরেছেন? তাহলে আদালতের নথিপত্র সরকারের রেজিস্টার, এটাও কিন্তু 465-তে রাখা যেত, কিন্তু এই ডকুমেন্ট গুলোর একটু ভ্যালু বেশি, একটু সেন্সিটিভ ডকুমেন্ট। তাই এগুলোর যদি কেউ জালিয়াতি করে তাহলে এখানে সাজা একটু বেশি, 7 বছর। তারপরে 467 মূল্যবান জামানত বা উইল ইত্যাদি জালিয়াতি করলে আরো বেড়ে 10 বছর। দেখেন সামান্য করে সাজা বাড়ছে। 68 প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি, যদি উদ্দেশ্য হয় প্রতারণা, জালিয়াতি করেছে 7 বছর। 469 মানহানি করার উদ্দেশ্যে জালিয়াতি, মানে অন্যের নামে মিথ্যা রটনা রটাবে, তাই যদি জালিয়াতি করে, মিথ্যা দলিল তৈরি করে, 3 বছর। 470 জাল দলিল বা ফর্জ ডকুমেন্ট, এখানে সংজ্ঞা দেওয়া আছে যে জাল দলিল কাকে বলবো। কোন দলিলের সমগ্র বা আংশিক অংশ জালকৃত করা হলেই সেটাকে মিথ্যা দলিল বলা হবে বা জাল দলিল বলা হবে। ঠিক আছে? জাল দলিল বা মিথ্যা দলিল বলতে কোন দলিলের যে সামান্য অংশ পরিবর্তন করলেই সেই দলিলটা হয়ে যাবে জাল দলিল। 471 কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করণের শাস্তি, দলিলটি জালিয়াতির শাস্তি অনুরূপ। কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করণের শাস্তি, দলিলটি জালিয়াতির শাস্তির অনুরূপ, অর্থাৎ 465 ধারা অনুসারে হবে। আর যদি অন্যান্য দলিল হয় তাহলে 466 ধারা তো হতে পারে। 477 মূল্যবান জামানত, উইল বা দত্তকপত্র প্রতারণামূলকভাবে বাতিল বা বিনষ্টকরণের শাস্তি হবে 7 বছর। 477 মিথ্যা হিসাব প্রণয়নের শাস্তি। মিথ্যা হিসাবটা কি? মনে করেন কোন অ্যাকাউন্টে, কোনো ব্যাংকে হতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে, একটা হিসাবের খাতা থাকে। সেই খাতাতে যদি এলোমেলো করে, অর্থাৎ হিসাব নিকাশে যদি ভুল করে ইচ্ছাকৃত ভাবে, সে লাভবান হওয়ার জন্য, অর্থাৎ এক জায়গায় খরচ হয়েছে 2 লক্ষ টাকা, সে এখানে 2,10,000 দেখাই দিল, 10,000 টাকা নিজে লাভ হলো। এই ধরনের যদি কোনো মিথ্যা হিসাব প্রণয়ন করে 7 বছরের কারাদণ্ড হতে পারে। তাহলে আমরা জাল জালিয়াতি শেষ। এবার ট্রেডমার্ক। ট্রেডমার্কের সংজ্ঞা, ট্রেডমার্ক বলতে কি বোঝানো হচ্ছে? ট্রেড শব্দের অর্থ কি? কে লাইনে আছেন? স্বপ্নাপু স্যার, বলেন ট্রেড ট্রেডমার্ক শব্দের অর্থ বলতে, কি? ট্রেডমার্ক আমি জিজ্ঞাসা করিনি, ট্রেড মানে কি? ট্রেড মানে ব্যবসা বা বাণিজ্য। হ্যাঁ, ট্রেড মানে ব্যবসা বা বাণিজ্য বা বিজনেস করা, তাই তো? জি। তাহলে কোন পণ্য কোন বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে, এখানে উৎপাদিত শব্দটা মানে প্রোডাকশন করে। তাহলে কোন বিশেষ ব্যক্তি বা একটা কোম্পানি প্রোডাকশন করতে পারে, ব্যক্তি পর্যায়ে হলে ছোট কোম্পানি, আর যদি মাস প্রোডাকশন হয়, অনেক প্রোডাকশন হয়, তাহলে কোম্পানি হয়ে গেছে। তাহলে কোম্পানির কোনো না কোনো তো মালিকই থাকে, তাই না? তো যদি ব্যবসার উদ্দেশ্যে কোনো কোম্পানি বোঝায় যে দিস ইজ মাই প্রোডাক্ট, এটা বোঝানোর জন্য যে
একটা ব্যবসায়িক ছবি উদ্দেশ্যে চিহ্ন ব্যবহার করে, যে লোগো ব্যবহার করে, সেটাকে ট্রেডমার্ক বলা ব্যবহার করা হবে। ট্রেডমার্কটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? এই চিহ্নটা জি স্যার। ট্রেডমার্ক। আর 479-তে বলা হচ্ছে সম্পত্তির চিহ্ন বা প্রপার্টি মার্ক। সামান্য পার্থক্য আছে, দেখেন এখানে প্রপার্টি শব্দটা আছে। প্রপার্টির সাথে ব্যবসার কোনো কানেকশন নাই। প্রপার্টি তো প্রপার্টি, তাই না? নিজের তাহলে দেখেন, জমি। কোনো অস্থাবর সম্পত্তি কোনো বিশেষ ব্যক্তির সত্ত্বাধীনে মানে মালিকানাধীনে বা ওনারশিপে আছে বলে বোঝাবার জন্য ব্যবহৃত চিহ্ন। তাহলে উপরেরটাতে দেখেন যে উৎপাদন করা হয়, কোনো কিছু উৎপাদন করার উদ্দেশ্য কি? ব্যবসা করবে। পণ্য পণ্য তৈরি হুম, করার উদ্দেশ্য কি? ব্যবসা করবে, তাই তাই সেটা ট্রেডমার্ক। আর হুম। এই একটা বিশেষ অস্থাবর সম্পত্তির মালিককে, এটা বোঝাবার জন্য প্রপার্টি মার্ক। এই দুইটার মধ্যে এটাই পার্থক্য। এখান থেকেও প্রশ্ন আসে। 23 সালে এসেছিল। 82, মিথ্যা ট্রেডমার্ক বা সম্পত্তি মার্ক ব্যবহারের শাস্তি। অর্থাৎ ট্রেডমার্ক বা সম্পত্তি মার্ক যেটাই হোক না কেন, দুইটার শাস্তি একই যদি মিথ্যা হয়। মানে অন্যের লোগো কি করলে, নকল করলে। অনেক বাজারে কাছাকাছি লোগো দিয়ে তৈরি করে না, আমরা ছোটবেলা কি পটেটো চিপস, পটেটো ক্র্যাকার্স, বম্বে সুইটস এর এখনো সেটা আছে। এবং সেইটার যে বডি কালার চকচকে সবুজ কালারের, তাই না স্বপ্নাপু? সেটা কিন্তু এখনো 10 টাকা স্যার। এটা তো বাংলাদেশের পুরোটা ইতিহাসে। বাচ্চারা খায়। তো তো সেটা সেটা যদি বলতে যাই, এই যে এইরকম কালারের প্রায় একটা বডি। তো জি এটা জি যখন জি। বম্বে সুইটস পটেটো চিপস নিয়ে আসলো, এখন দেখবেন মার্কেটে অন্তত 20 রকমের পটেটো পটেটো চিপস আছে বা ক্র্যাকার্স আছে, এবং সবগুলোর বডি কালার প্রায় সেম। বুঝতে পারেননি? জি আচ্ছা, স্যার। হলুদ কালারের এরকমও বের হয়েছে। তো এই যে বডি কালার সেম করার কারণ কি? মানুষ যারা একটু কম সচেতন বা অশিক্ষিত, তাদেরকে ধোকা দেওয়া। হুম। তো এই কারণে চিহ্ন আছে। তো চিহ্নর কাছাকাছি অনেকে করে, যেমন মার্কেটে দেখবেন যে রাস্তার ধারে অনেকগুলো দোকান আছে, বাটা স্যান্ডেলের যে কত নামে নকল আছে। বাটা, তাই না? বাটা হ্যাঁ, স্যান্ডেলকে এই রাটা, ধরনের নকল হয়। রাটা, বালা, এরকম অনেক নাম আছে। বাটার নামটাই কিন্তু একটা তাদের কি ট্রেডমার্ক। বাটার মানে বাটার লেখার যে স্টাইল, ওটাই ঠিক কিন্তু ট্রেডমার্ক। তাহলে এটা করলে এক আবার বছর। হুম। অপরের ব্যবহৃত ট্রেডমার্ক বা সম্পত্তির চিহ্ন জালকরণের শাস্তি। তার মানে চিহ্ন আগেরটাতে হচ্ছে চিহ্ন হুবহু ব্যবহার করছে, কিন্তু অন্যের চিহ্ন। আর এখানে চিহ্নটা জাল করছে, মানে কাছাকাছি তৈরি করার চেষ্টা করছে। এটা 2 বছর। সরকারি কর্মচারীর ব্যবহৃত চিহ্ন জাল করলে, মানে যেটা সরকারি প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানের যে একজন অফিসার, তার চিহ্ন যদি ব্যবহার করে, আরেকটু মানে শাস্তি বেড়ে 3 বছর। কারেন্সি নোট বা ব্যাংক নোট জালকরণের শাস্তি, যেটাকে কাউন্টার ফিটিং বলা হয়। ব্যাংক নোট জাল করলে সেটা জালিয়াতি বলা হয় না, সেটাকে কাউন্টার ফিটিং। কাউন্টার ফিটিং শব্দের অর্থ হচ্ছে নকল করা। কাউন্টার করা মানে নকল করা, মানে হুবহু তৈরি করা। ব্যাংক নোট, ব্যাংক নোটটা এটা তো বুঝলাম না। সরি, ব্যাংক নোট এটা একটু ব্যাংক বুঝিয়ে। নোট, ব্যাংক নোট মানে বাংলাদেশ ব্যাংক যে নোট আমাদের জন্য তৈরি করে, সেটা ব্যাংক নোট। আর কারেন্সি নোট বলতে একই জিনিস, কিন্তু সামান্য পার্থক্য আছে। সরকারি নোট আছে আর ব্যাংক নোট আছে। 1 টাকা, 2 টাকা আর 5 টাকা, এগুলো হচ্ছে সরকারি নোট, সেগুলোকে কারেন্সি নোট বলা যায়। আর যেগুলো ব্যাংক নোট, 10 টাকা থেকে শুরু করে 1,000 টাকা বাংলাদেশি, সেগুলোকে ব্যাংক নোট বলে। সেগুলো বেসরকারি ও, নোট। হ্যাঁ, আমি আবারও বলি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1,000 টাকা, এগুলো হচ্ছে ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক লেখা থাকে, হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। আর আপনি 1 টাকা এবং 2 টাকা এবং 5 টাকার নোটে এবং কয়েনে সেখানে বাংলাদেশ ব্যাংকের কি থাকবে না, কিছু থাকবে না। সেটা সরকার তৈরি করে। ও, সরকারকে যদি সরকারকে যদি বড় অঙ্কের টাকা তৈরি করার পারমিশন দেওয়া হতো, তাহলে মানে অনেক 2 নম্বরই হতো। এবং এত অপ্রয়োজনীয় ব্যাংক নোট চলে আসতো মার্কেটে। তাই সরকারি নোট হিসাবে সর্বোচ্চ 5 টাকার মূল্য দেওয়া হয়েছে। আগে তো 2 টাকা পর্যন্ত ছিল। খুব বেশি দিন হয়নি, 10 বছরও হয়নি, 5 টাকার নোটকে সরকারি করা হয়েছে। তার মানে যতই চেষ্টা করো, 5 টাকার নোট আর কতই ছাপবে। 5 টাকার কয়েন তৈরি করতে আরো খরচ বেশি। বুঝতে পারেননি? তো এগুলো অর্থনীতির বিষয়।
সেগুলো আমরা অত না বুঝি, জাস্ট মনে রাখলেই হলো। এটা করলে 10 বছর। 89 বি, এ বি পড়ছে, এগুলো কিন্তু এ বি সি ডি এই 4টি সেকশন কিন্তু পরে যুক্ত করা হয়েছে, আগে ছিল না। কারণ আগে কিন্তু এই যে ব্যাংকের নোট জালিয়াতির যে টেকনোলজি ছিল না, এখন তো টেকনোলজি হয়েছে, তাই নতুন সেকশন যুক্ত হয়েছে। জাল বা নকল কারেন্সি নোট বা ব্যাংক নোট আসল বলে ব্যবহারের শাস্তি। তার মানে কারো কাছে নোট আছে, সেটা যদি বাজারে চালানোর চেষ্টা করে, মানে 1000 টাকা নোট নিয়ে কেনাকাটার চেষ্টা করে না, সেটা করলে 10 বছর। চার সিতে বলা হচ্ছে জাল বা নকল কারেন্সি নোট বা ব্যাংক নোট দখলে রাখা শাস্তি। মানে কোনো কিছু কিনতে গেলাম না, কিন্তু আমার কাছে আছে, কাছে রাখলেই 7 বছরের জেল হবে যদি পুলিশ ধরতে পারে, মামলা দিয়ে দিবে। বা কেউ যদি খবর দেয়, পুলিশ আপনার কাছ থেকে যদি কোনো জাল নোট উদ্ধার করে। আপনার আপনার কিন্তু কথা স্যার স্পষ্ট। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি না জেনে সরল বিশ্বাসে রাখে, সেক্ষেত্রে তো শাস্তি হওয়ার কথা না। হ্যাঁ, সেক্ষেত্রে মামলা যদি হয়, সরল বিশ্বাসে রেখে সেটা প্রমাণ করতে হবে তাকে, ঝামেলাই তো পড়বেই। মামলা তো খালি প্রমাণ। বুঝেননি? আবার কেউ যদি একটা কাজ করে ফেলে, জি যে স্যার, কোর্টে বুঝতে দাঁড়ায়, স্যার পারছি। আমি, মনে করেন একটা কাজ করলেন আপনি, সেটা অপরাধ, আপনি আদালতে বলেন স্যার আমি তো জানতাম না এই কাজটা অপরাধ। তার মানে আইন জানি না, এই আইনটা আমি জানতাম না স্যার, এটা কোনো অজুহাত আদালতে চলবে না। আমি কি বোঝাতে পারলাম? তার মানে আদালতে আপনি জি স্যার, বুঝতে পারছি। সচেতন সচেতন ব্যক্তি হিসাবে আপনার দেশের আইন জানতে হবে। আপনি আইন জানেন না বলেই উকিলের কাছে যেতে হবে। আর সাধারণ জনগণের পক্ষে সব আইন জানা সম্ভব না বলেই এই আইন ব্যবসার জন্ম হয়েছে, আমাদের মতো অ্যাডভোকেটের জন্ম হয়েছে, এবং আপনারা সেই পেশায় আসার চেষ্টা করছেন। ডিতে বলা হচ্ছে নোট জালকরণের যন্ত্র তৈরি বা দখলে রাখা শাস্তি। আগে নোট কিন্তু জালকরণের জন্য প্লেট তৈরি হতো। হ্যাঁ, আগে প্লেট হতো, মেটাল প্লেটে ছাপ দিয়ে জাল নোট তৈরি করা হতো। এখন তো ওই সফটওয়্যারে বা আপনার কম্পিউটারে ডিজাইন তৈরি করা হয় এবং প্রিন্টারে প্রিন্ট দেওয়া হয়। প্রিন্ট দেওয়ার পরে অন্যান্য কাজগুলো করা হয়। তো মাঝে মধ্যে পেপারে দেখা যায় ধরা খেয়েছে কিভাবে করছে, একটু কাজও দেখায়, ভিডিও করায়। কিছু উৎসুক সাংবাদিক ভিডিও করে প্রচার করে, যেন তাদের দেখেও আরো মানুষ শিখে। এত বেশি প্রচার করা ঠিক না। কাজ করেছে, হ্যাঁ, কিভাবে করছে এটা দেখানো ঠিক না। সেগুলো দেখালেও কিন্তু ব্লার করে দেখানো উচিত, না হলে ওটা দেখে আরো অপরাধী শিখবে, তাই না? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে নোট জালিয়াতি করছে, তার চেহারা দেখা, কিন্তু পুরো প্রসেস দেখাচ্ছে কিভাবে করে, এবং জিজ্ঞাসা করে আপনি এটা কিভাবে করেন। তা আমি এটা এই একজন কম্পিউটারে ডিজাইন তৈরি করে, আরেকজন প্রিন্ট দেয়, আমরা 2 কাগজে তৈরি করি, 2 কাগজ মাঝখানে জোড়া দিই, এবং মাঝখানে ওই যে একটা ছোট যে রিবন, প্লাস্টিকের মতন, সুতার মতন, ওইটা দিয়ে দিই, এবং বিশেষ কালিতে আমরা চুবিয়ে তৈরি করি। মানে পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছে, মানে আরো অপরাধী তৈরি করার জন্য। এগুলা সাংবাদিক না বুঝেই করে, কমন সেন্সের অভাব আছে তাদের, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে তাদের। ওই মেট্রিক আচ্ছা, পাস করে গেলে সাংবাদিক গেলে এখন মোবাইল মানে যার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই সাংবাদিক এখন। আমাদের তো আছে, আমরা তো দিই মাঝে মাঝে। আর নোট জালকরণের যন্ত্র তৈরি বা দখলে রাখা শাস্তি। যন্ত্র তৈরি করলে অথবা দখলে রাখলে যাবজ্জীবন সশ্রম অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড হবে। তাহলে এই সাথে আমরা জালিয়াতি, জাল নোট তৈরি করে এগুলো জানতে পারলাম। এরপরে আমরা অধ্যায় 20, বিংশ অধ্যায়, 93 থেকে 98, বিবাহ চারশো সংক্রান্ত। তিরানব্বই থেকে 98, বিবাহ সংক্রান্ত অপরাধ। বিবাহ সংক্রান্ত অপরাধ অনেক সময় পারিবারিক আইনে মামলা হয়। তো পেনাল কোডের এই সেকশন গুলো এখনো বাতিল হয়নি, তাই এখান থেকে মামলা হতে পারে, জেনে রাখা ভালো। 493 বলছে বিবাহের বাহানায় কোনো নারীর সম্মতিতে সহবাস করলে। তো এখন যদি কেউ বিয়ে করব এই বলে কারোর সাথে সম্পর্ক করে শারীরিক, তাহলে
নারী শিশু নির্যাতন দমন যে আইন, সেখানে মামলা হচ্ছে এবং সেখানে শাস্তি আছে। আগে তো সেটা ধর্ষণ বা রেপ হিসাবে গণ্য হতো, কিন্তু এখন সেটা শাস্তি আবার কমিয়ে দিয়েছে। তো পুরুষটির শাস্তি হবে, মহিলার শাস্তি হবে না, কারণ মহিলা তো জানে যে হ্যাঁ, আমাকে বিয়ে করবে, তাই সরল বিশ্বাসে ভালোবেসে গেছে। 10 বছরের কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। এক্ষেত্রে মেয়েটির বয়স যদি 14 বছরের নিচে হয়, মনে করেন যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা হলো, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সম্মতিতেই হোক, হ্যাঁ মেয়েটা রাজি, কিন্তু 14 বছর মেয়ের কি এতটুকু জ্ঞান আছে যে এই কাজ করলে আমার কি হতে পারে? যেহেতু জ্ঞান নাই, তাই এই মেয়ের সাথে সম্মতিতে হোক বা তাকে রাজি করে হোক বা জোর করে হোক, এই কাজ করলে সেটাকে কি বলা হবে? ধর্ষণ বলা হবে। কারণ 14 বছরের মেয়ের নিজের শারীরিক সম্পর্ক করার মতো কি মানসিক পরিপক্কতা হয় না, শারীরিক পরিপক্কতা হয় না, এবং সে সম্মতি দেওয়ার জন্য কি না, আইনগতভাবে সক্ষম যোগ্য নয়, না। যোগ্য নয়। 18 বছর প্লাস হলে, বিয়ের যেহেতু বয়স 18 বছর প্লাস হলে তার মতামতের দাম আছে, তার নিচে তার মতামতের দাম নাই। এখানে 14 বছর রাখা হয়েছে। 94, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় স্বামী বা স্ত্রী কর্তৃক পুনরায় বিবাহকরণের শাস্তি। মনে করেন যে স্বামী স্ত্রী আছে, থাকা অবস্থায় স্বামী যদি আরেকটা বিয়ে করে তাহলে অপরাধ হবে, অথবা স্ত্রী যদি স্বামী রেখে আরেকটা বিয়ে করে, তার মানে হাজবেন্ড ওয়াইফ উভয়ই এখানে কি হতে পারে? অপরাধী হতে পারে। একই সেকশন, 7 বছরের জেল হতে পারে। এখানে আবার ব্যতিক্রম আছে। স্বামী বা স্ত্রী জীবদ্দশায় স্বামী বা স্ত্রীর কর্তৃক পুনরায় বিবাহকরণ অপরাধ হবে না। কখন? মনে করেন 7 বছর সঙ্গী নিখোঁজ, স্বামী 7 বছর হারিয়ে গেছে, তাহলে স্ত্রী আরেকটা বিয়ে করতে পারে স্বামী মারা গেছে বলে। অথবা, হ্যাঁ মুক্তারুল ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক আছে স্যার। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ক্লাস বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে সুন্দর। আচ্ছা, কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই প্রশ্ন করবেন, ক্লাস এর মধ্যে অথবা ক্লাস শেষে আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন। মানে বোঝার পরে মাথায় ঢোকাবেন, মুখস্থ তো করতেই হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করার দরকার নেই, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে যেটা ঠিক আছে। বলছিলাম যে 7 বছর সঙ্গী নিখোঁজ, সঙ্গী শব্দের অর্থ যার, যে স্বামী তার স্ত্রী অথবা যে স্ত্রী তার স্বামী। যদি স্বামী হারিয়ে যায় 7 বছরের জন্য, তাহলে স্ত্রী মনে করবে স্বামী মারা গেছে, আরেকটা বিয়ে করতে পারবে। আর স্ত্রী যদি হারিয়ে থাকে, তাহলে স্বামী আরেকটা বিয়ে করতে পারবে। আর পূর্বের বিবাহ বাতিলের পর, তার মানে তালাক দেওয়ার পরে। আগের বিবাহ যদি কোনো কারণে বাতিল হয়, আগের বিবাহ বাতিল কয়েক ভাবে হয়, তার মধ্যে তালাক দিয়ে বাতিল করা যায়। মানে প্রথম বিয়ে, মানে পূর্বের বিয়ে বলতে যেটা চলমান আছে, এই বিয়েটা তালাক দিয়ে বাতিল করে দ্বিতীয় বিবাহ করা যাবে। পুরুষের ক্ষেত্রে আজকে তালাক দিয়ে আজকে আরেকটা বিয়ে করা যাবে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে আজকে তালাক দিলে 3 মাস তাকে ইদ্যত পালন করতে হবে। তার মানে স্ত্রী তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারেন না, 3 মাস অপেক্ষা করতে হয়। বোঝেন তো? এটা জানেন তো মুসলমানদের ধর্ম অনুসারে। বুঝি স্যার। স্ত্রীদের ক্ষেত্রে এটা ইদ্যত পালন করতে হয়, কারণ স্ত্রী গর্ভবতী কিনা, তাহলে আগের যে স্বামীর পক্ষের কোনো সন্তান তার গর্ভে আছে কিনা এটা বোঝার জন্য, কারণ 3 মাসে যথেষ্ট সময়, এবং এই সময় বোঝা যায় যে তিনি গর্ভবতী কিনা। পূর্বের স্ত্রীর সাথে চুক্তির মাধ্যমে, মানে স্ত্রীর সম্মতিতে, যেহেতু মুসলমানের একাধিক বিয়ে করা যায়, আবার মুসলমান ছাড়াও অনেক সমাজে একাধিক বিয়ের নিয়ম আছে। তা আইনে বলছে যদি স্ত্রী সম্মতি দেয় তাহলে পুনরায় বিয়ে করা যাবে। মুসলমানের ক্ষেত্রে একজন পুরুষ 4টা বিয়ে একসাথে করতে পারবেন, মানে এট এ টাইম 4টা স্ত্রী রাখতে পারবেন। তো আগের স্ত্রীর সম্মতি লাগবে, এটা বলা হচ্ছে, তাহলে এই ধারার অপরাধ হবে না। এই 3টা ক্ষেত্রে পুনরায় বা রিম্যারেজ করা যাবে, সেক্ষেত্রে অপরাধ হবে না, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে অপরাধ হবে। 95 বলা হচ্ছে, 495 ধারায় পরবর্তী স্ত্রীর নিকট পূর্বের স্ত্রীর তথ্য গোপন পূর্বক বিবাহকরণের শাস্তি। মনে করেন যে নতুন যাকে বিয়ে করতে চলেছে, তার কাছে সে বলল যে হ্যাঁ আমি অবিবাহিত, পুরুষ বলছে আমি অবিবাহিত, আসলে তার আগের বউ আছে, তার মানে নতুন বউয়ের সাথে কি করা হলো? প্রতারণা করা হলো। বুঝতে পারছেন বিষয়টি জি মুক্তারুল স্যার। ভাই? তো এটা করলে এটার শাস্তি হ্যাঁ কিন্তু স্যার, অনেক, বুঝতে পারছি। 10 10 বছর।
প্রতারণামূলক ভাবে বিবাহ মিথ্যা বিবাহ উদযাপনের শাস্তি 7 বছর। মিথ্যা বিবাহ উদযাপন বলতে এই যে খাওয়া দাওয়া করানো বা লোকজন ডেকে ট্রিট দেওয়া, ভোজ করানো, এটা বোঝাচ্ছে না। উদযাপন বলতে লোক দেখানো, মানুষকে জানানো যে আমরা বিয়ে করেছি। মানে বিয়ে করেনি কিন্তু এলাকায় জানানো যে আমরা বিয়ে করেছি। কোনো পুরুষ হয়তো বা বললো যে এটা আবার বউ নিয়ে আসছে, নিয়ে সে কোনো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছে, যেটাকে আধুনিক ভাষায় লিভ টুগেদার বলে। মানে বিবাহ না করে বসবাস করা। তো এটা করতে হলে তো বলতে হবে একটা বাসা ভাড়া বিবাহটা নিতে গেলে। নিশ্চয়ই। হ্যাঁ, বিবাহ করেনি, রেজিস্ট্রি করেনি, কিচ্ছুই করেনি, মৌলবীর মাধ্যমে বিয়ে করেনি। মানে ধর্মীয় মতেও না, আইন মতেও না। ধর্মীয় মতে মানে মৌলবীর মাধ্যমে বিয়ে করা, কালেমা দিয়ে বিয়ে করা। আর আইন মতে মানে কাবিননামা তৈরি করে বিয়ে করা কাজীর মাধ্যমে। দুইটা ভিন্ন ফাংশন। তো এই কোনোটাই করলো না, না করে এলাকায় বলছে আমরা বিয়ে করেছি বলে স্বামী স্ত্রী রূপে বসবাস করছে। তো এটা করার জন্য 7 বছরের জেল হতে পারে। মিথ্যা বিবাহ উদযাপন এটাকে বলা হয়। এটা কেন স্বামী স্ত্রী রূপে বসবাস করবে তাই। এরপরে বিবাহ রিলেটেড আরেকটা খুবই গুরুতর অপরাধ হচ্ছে ব্যভিচার বা অ্যাডাল্টারি। ধর্মীয় মতে ইসলামে আরবি ভাষায় এটাকে জিনা বলা হয়। কোনো স্ত্রীলোকের সম্মতিতে কিন্তু তার স্বামীর বিনা সম্মতিতে যৌন সঙ্গম ব্যভিচার নামে গণ্য। বলে ব্যভিচার কখন হবে? রেপ বা ধর্ষণ আর ব্যভিচারের মধ্যে পার্থক্য আছে। রেপ হচ্ছে স্ত্রীলোকের সাথে জোর করা, তার মানে ওই মহিলার কোনো কি নাই, সম্মতি নয়। কিন্তু ব্যভিচারে মহিলার সম্মতি থাকে, মহিলাও রাজি আছে, পুরুষও রাজি আছে, দিয়ে তারা আকাম কুকাম করতে শুরু করলো। কিন্তু এইটা সমাজের দৃষ্টিতে ঠিক না, কারণ তারা বিবাহিত না, মানে অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা, যেটাকে আমরা সাধারণ ভাষায় কি বলি, পরকীয়া বলি, বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। বুঝতে পেরেছেন? জি স্যার। এক্ষেত্রে প্ররোচনাকারী হিসাবে স্ত্রীটির শাস্তি হবে না। যদি এই কাজটি করা হয় তাহলে মামলা শুধুমাত্র পুরুষের বিরুদ্ধে হবে। ব্যভিচারকারী পুরুষটির শাস্তি অনূর্ধ্ব 5 বছর। 5 বছর শব্দটা মনে রাখবেন। কিছু কিছু ছোট বই আছে, ছোট আকারের যে বই, এই বইগুলোতে 7 বছর দেওয়া আছে। কিন্তু ইংরেজিটা যদি দেখেন, ইংরেজিতে কিন্তু 5 বছরই দেওয়া আছে। এবং এটা সঠিক হবে 5 বছর। অনেক বইয়ে ভুল করে 7 বছর আছে। এবং 5 বছর একটা আনকমন শাস্তি। সাধারণত 7 বছর বেশি হয়, পেনাল করে 7 বছর শাস্তি বেশি আছে। কিন্তু 5 বছর কম আছে, কয়েকটিতে আছে। এটা তার মধ্যে একটি। এখন মুক্তার ভাই আপনি বলেন যে মহিলাটাকে কেন শাস্তি দেওয়া যাবে না, মহিলার কেন অপরাধ হবে না, মহিলাকে কেন ছাড় দেওয়া হলো? কারণ মহিলা তো রাজি ছিল। মহিলা যদি রাজি না থাকতো তাহলে পুরুষ কি সেই কাজে যাওয়ার সুযোগ পেত? তাহলে মহিলাকে কেন ছাড় দেওয়া হয়েছে, আপনার যুক্তি কি বলেন? স্যার এই মহিলা মানুষ তো একজন সহজ সরল মানুষ। এখন ও কোমলমতি মন, ভুলাই ভালাই মানে ওই জন্য ইয়া হয়েছে আর কি, এটার হইতে পারে। আচ্ছা, একজন মহিলাকে প্রশ্ন করি এটার, উনি কি বলেন? আপনার পয়েন্ট সঠিক আছে, তবে আরো পয়েন্ট আছে। আর স্বপ্ন আপু বলেন। আচ্ছা, রনুফা খাতুন, রনুফা আপু বলেন যে মহিলাকে কেন ছাড় দেওয়া হচ্ছে এই কাজের জন্য। বুঝি না। স্যার আসসালামু বুঝতে আলাইকুম। পারছেন না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু, ব্যভিচারে ওয়ালাইকুম আসসালাম। মহিলাদেরকে কেন শাস্তি দেওয়া হয় না বা আইনে রাখা হয়নি, যুক্তিটা কি বলেন? আহ, স্যার এখানে যুক্তিটা আমিও বুঝতেছি না, আবার যেটা বুঝতেছি সেটা আসলে ওভাবে উপস্থাপন করতে পারছি না। যেটা ভাইয়া একটু আগে বললো, যে আসলে আমরা মহিলারা অল্প কথায় বিশ্বাস প্রবণ করি, যে বিশ্বাস যে কাজটা করতেছে সেটা আমার সাথে ন্যায়সঙ্গত এবং হচ্ছে সে আমাকে ভবিষ্যতে ভালো কিছু দিবে। এই এই একটা পাওয়ার আসার জায়গা থেকে আমরা হচ্ছে যে বেশি আবেগপ্রবণ হয়ে থাকি, যে কারণে হচ্ছে যে এটা আইনের দৃষ্টিতে হোক এবং বাস্তবতার দৃষ্টিতে হোক আমাদের সেই সাজাটার হয়তো জায়গাটা নাই। এটা এ- যতটুকু আর কি আসলো। এখানে দেখেন, মহিলার স্বামী আছে, মহিলার স্বামী আছে, স্বামী থাকতেও যখন আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করবে, তাহলে যদি মহিলার সন্তান থাকে, তার মানে সংসার যদি নষ্ট হয়, তাহলে বেশ কয়েকটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে। যেমন তার তার নিজের জীবন ক্ষতিগ্রস্ত হবে, তার স্বামীর জীবন ক্ষতিগ্রস্ত হবে, এবং যে পুরুষের সাথে সম্পর্ক করেছে
তার জীবনও ক্ষতিগ্রস্ত হবে। মানে খুবই ভয়াবহ একটা একটা অপরাধ সমাজের দৃষ্টিতে। যতটা না এটা মানে ধর্মীয় দৃষ্টিতে, তার থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে খুবই ভয়াবহ একটা অপরাধ। মানে পরিবার এলোমেলো হয়ে যায়, অশান্তির একটা বড় কারণ বর্তমান সমাজে, অশান্তির একটা বড় কারণ এই অপরাধ। এখন আমার যেটা মনে হয়, আপনারা যে পয়েন্ট বলছেন, হ্যাঁ, সহজ সরল সহজে কনভিন্স করা যায়। আচ্ছা, ওমর খায়ের, আপনার যে মাইক আছে নিচে, দেখেন মিউট আনমিউট, সেখানে টাচ করেন, নিচে সর্ববামে টাচ করলে আপনার লাইন অন হবে, কথা বলতে পারবেন। ওমর ভাই, আচ্ছা, তো যেটা এই বিষয়ে বলছিলাম, আমার 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 হ্যাঁ বলেন। এটা তো বিবাহিত নারীর ক্ষেত্রে, আর যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি এরকম করে তাহলে তাদের কি করে? অবিবাহিত হলে তো রেপ হতে পারে, যদি বয়স কম হয়। আর যদি বয়স কম না হয় তাহলে মানে এই ধারার অপরাধ হবে না অবিবাহিত হলে। মানে বিবাহিত স্ত্রীলোক হতে হবে এবং স্বামী থাকতে হবে। আবার কি বলে, এই বিধবা বা ডাইভোর্সি মহিলা হলে আবার হবে না। মানে মহিলার স্বামী জীবিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত মহিলা হলে আবার হবে না। আবার বিধবা মহিলা হলেও কিন্তু এই অপরাধ হবে না। তার মানে যেই মহিলার স্বামী আছে সে যদি এই কাজ করে তাহলে এই ধারার অপরাধ হবে। এবং মামলা করতে মানে পারবে শুধুমাত্র স্বামী। স্বামী মামলা করতে পারবে তার স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য ওই পুরুষটির বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? মহিলা তো মা। হ্যাঁ, তো মহিলার মাপ দেওয়ার আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওই যে সব দেখি না। সহজ সরল এক। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি এমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর অনেক সময় তার হাজবেন্ড এই ধরনের কাজ করলে স্বামী কি করে, তালাক দিয়ে দেয় না? সংসার টিকে হ্যাঁ, খুব কম টিকে না। যেহেতু স্বামী হ্যাঁ। তালাক দিয়ে দেয় মহিলাকে, তো তালাক দিয়ে দিলে তালাকের থেকে আর বড় শাস্তি আছে এই মহিলার? তারপরে সমাজের তাদের উপর চোখে এত তো আরো শাস্তি নাই। ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তালাক দিয়ে দিল, আবার সমাজের চোখে সে দেখাচ্ছে যে তার চরিত্রের উপর একটা দাগ চলে আসলো, কলঙ্ক চলে আসলো। এটা এই দিক দিয়ে অনেক কি, এমনিতেই সে শারীরিক এবং মানসিক ভাবে অনেক মানে যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, বিশেষ করে মানসিক ভাবে এবং সম্মানের দিক দিয়ে। সমাজে এই ধরনের মহিলাদেরকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। এই কারণেই আইনে আর তাদেরকে শাস্তি দেয়নি। আর এই আইনে শাস্তি না দিয়ে পুরুষকে আরো সতর্ক করেছে যে তুমি তো যাবাই মহিলার কাছে, কিন্তু মহিলা তো শাস্তি হবে না, তোমার শাস্তি হবে। এটা একটা পুরুষদের জন্য ওয়ার্নিং যে ব্যভিচার করলে মহিলা কিন্তু বেঁচে যাবে, তুমি বাঁচবা না। তার মানে পুরুষকে সতর্ক করছে, মহিলা যেহেতু বেঁচে যাবে তাহলে তুমি মহিলার থেকে 10 হাত দূরে থাকো, বিশেষ করে বিবাহিত মহিলার কাছ থেকে। বুঝতে পেরেছেন? পুরুষকে সতর্ক করার জন্য কিন্তু আরো এটা করা হয়েছে। এইভাবে মনে রাখতে হবে যুক্তিগুলো। স্যার এগুলো এটা সবই বেলেবল আমার না নন বেলেবল? নন বেলেবল সেকশন। এই এতগুলা ধারা মনে রাখতে হবে? ধীরে ধীরে সব মনে থাকবে আপু, আমার তো সব মনে হয়ে যায়। আর তাছাড়া তো অপশন আছে, তাই না? অপশন দেখে মনে পড়তে পারবেন। আমি ওই যে ধারা মুখস্থ করতে হবে কি করে, এগুলা নোটের প্রথম দিকে আছে না? 8 প্রকার না 9 প্রকারের টাইপ দেখিয়েছি এবং বলে দিয়েছি ধারা মুখস্থ করতে হলে কিভাবে করতে হবে। সেইভাবে আপনাকে কিছুটা হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এগুলো আমি শেখাবো রিভিশন ক্লাসে গিয়ে। ধারা মুখস্থ করার কৌশল আরো ভালোভাবে শেখানো হবে। এখন আমি শেখানোর চেষ্টা করছি মূল জিনিসগুলো। এখন মুখস্থ করার কাজ না, এখন শেখার কাজ। মুখস্থ করবো শেষের মাস, কারণ মুখস্থ করার পরে টাটকা টাটকা আপনাকে ক্লাসে পড়াটা মাথায় রেখে পরীক্ষার হলে বসতে হবে। মানে আপনার নভেম্বর মাসে মুখস্থ করাবো। আমি কি বোঝাতে পারলাম? এখন মুখস্থ করে গিয়ে মুখস্থ থাকবে? থাকবে না তো, মাথা সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর কি হ্যাঁ, সবই তিন চোদ্দ। 3 মাস, 3 মাস আগে মুখস্থ করালে থাকবে না। এখন বোঝার চেষ্টা করেন, ধারা মনে থাক আর না থাক, বোঝার চেষ্টা করেন, বোঝাটা যেন সঠিক হয়। এবং নভেম্বর মাসে মুখস্থ করাবো যেন টাটকা টাটকা মনে রেখে পরীক্ষায় হলে বসতে পারেন। আর এখন মুখস্থ করে লাভ নাই, এখন বোঝার চেষ্টা করেন। ধারা 498, কোন বিবাহিতা মহিলাকে প্রলুব্ধকরণ বা অন্যত্র গ্রহণ বা আটককরণের শাস্তি। মানে ব্যভিচারের উদ্দেশ্যে কোনো মহিলাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, ব্যভিচারের উদ্দেশ্যে হোক বা অন্য উদ্দেশ্যে হোক, মহিলাকে যদি নিয়ে যাওয়া হয়, সেটা কিডন্যাপিং না। কিডন্যাপিং হলে তো জোর করে নিয়ে যাওয়া, প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া। তো এখানে ব্যভিচারের পরে যেহেতু সেকশন আছে, ধরে নেওয়া যাক যে সে ব্যভিচারের উদ্দেশ্যে একটা মহিলাকে, যার সাথে সম্পর্ক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নিয়ে হয়তো বা কোনো হোটেলে নিয়ে চলে গেল, বা ওখানে যে আটকায় রাখছে, যে তার সাথে হয়তো বা কিছুদিন শারীরিক সম্পর্ক করে তাকে পাঠাই দিবে। মহিলা হয়তো বা
ভাবছে আমাকে বিয়ে করবে, পরে হয়তো বা বিয়ে করছে না। এই ধরনের অপরাধ করলে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে ব্যভিচার, যদি না হয় শুধু নিয়ে যাওয়ার জন্য 2 বছর। আমি কি বোঝাতে পারলাম? মানে ব্যভিচারের আগের স্টেজ, কেবল প্রস্তুতি চলছে, এই সময় যদি ধরা খেয়ে যায় তাহলেই 2 বছর। অনেক সময় দেখেন না যে স্বামীকে ধরে ফেলছে, তারা রাস্তা পথে আছে, বা যেটা করার জন্য যাচ্ছে সেটা করতে পারেনি, তো এরকম হলে 498 হবে। এই সেকশনগুলো থেকে, মানে 498 থেকে মামলা, মানে প্রশ্ন আসে। আবার সব 97 থেকেও প্রশ্ন আসে বেশি। এরপরে 499 মানহানি বা ডিফামেশন, আমরা পড়ছি একাবিংশ অধ্যায়। 499 থেকে 405 পর্যন্ত মানহানির সেকশন আছে। মানহানি মানে সম্মান ক্ষুণ্ণ করা, দুর্নাম করা, এক কথায় নিন্দা করা। এটা হচ্ছে ইমপিউটেশন উইল হার্ম। ইমপিউটেশন শব্দের অর্থ হচ্ছে সুনাম। ইংরেজিটা পড়ে নেবেন নিজ দায়িত্বে, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন। বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেব, বাংলাটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি, খ্যাতি মানে তার নাম যশ আছে, ফেমাস ব্যক্তি, বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে কথিত বা পাঠের জন্য লিখিত বা চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে। মনে করেন মুখে কোনো কিছু বললো, বা কোনো কিছু লিখে বা কোনো চিহ্নের মাধ্যমে কি করার চেষ্টা করলো, অন্যের সম্মান হানি করার চেষ্টা করলো, তাহলে সেটা মানহানি হবে। এবার এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা 1, মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনদের অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দাকরণ মানহানি শাস্তি। মনে করেন কোনো ব্যক্তি মারা গেছে, তার সন্তানেরা আছে, তার মৃত বাবার নামে যদি দুর্নাম করে তাহলে তো সন্তানদের আরো কষ্ট হবে, হবে না? জি, হয়তো। তো আত্মীয় স্বজনদের আরো কষ্ট হবে। কোনো সম্মানিত ব্যক্তি যদি হয়, তার নামে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে সেটা মানহানি হবে। কোম্পানি, সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ, মানে কোনো কোম্পানির সম্পর্কে যদি নিন্দা করে যে হ্যাঁ এই কোম্পানির মাল বা প্রোডাক্ট ভালো না, তাহলে এটাও কিন্তু মানহানি হবে। বিদ্রুপ মূলক ভাবে প্রকাশিত নিন্দা বা মানহানি বলে গণ্য হবে। মনে করেন অনেক সময় সংবাদপত্র বা এখন তো ফেসবুক আসছে, আহ, বা অন্য কোনো ভাবে যদি কেউ নিন্দা প্রকাশ করে তাহলে সেটা বিদ্রোহ হবে। বা দেওয়ালে কারো নামে মিথ্যা কথা লিখে রাখলো, অনেক সময় স্কুলে কটু কথা লিখে রাখে। হুম। ব্যাখ্যা 4, যদি না, বিদ্রুপটা কি স্যার ব্যঙ্গ বোঝাচ্ছে নাকি? সরি, স্যার বিদ্রুপটা কি ব্যঙ্গ আকারে, মানে এগুলা এইটা বোঝাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিদ্রুপ মানে ব্যঙ্গ, মানে উপহাসমূলক। ওইটাই ওইটাই যেটার বলছি। ইংলিশ ইংলিশ যদি বলি বুলিং করা, বুলিং বুঝেন তো? বুলিং করা মানে খেপানো, উত্ত্যক্ত করা। আর আরেকজনকে এবার এমন বুঝতে পারছি। কথাবার্তায় উত্তেজিত করা, ইংরেজিতে বুলিং বলে, স্কুলে যেগুলো চলে। মনে করেন একটা মেয়ে হাইটে খাটো, তাকে যদি বেটে বেটে বলে, বা খাটো, বা 2 ফুট এরকম যদি খেপানো হয়, বা একটা ছেলে হয়তো বা আহ অতিশয়, মানে আমাদের গ্রাম, মানে গ্রামে বলছে না, আমাদের সমাজে যেটা হয়েছে যে চেহারা একটু যদি ফর্সা হয় তাহলে এটা খুব সুন্দর, আর যদি হুম। শ্যামলা বা ময়লা হয় তাহলে এটা অসুন্দর। তাহলে যদি ময়লা হয়, কালো হয়, তাহলে কালো বিভিন্ন নামে তাকে ডেকে বোঝানোর চেষ্টা করছে সে চেহারা ময়লা, মানে অসুন্দর। তো এটা কিন্তু বিদ্রূপ। তার মানে শারীরিক বা আবার মানসিক ভাবে তাকে আহ ছোট করা, এটাকে বিদ্রূপ বলা হচ্ছে। বিদ্রূপ বলতে এই যে নিন্দাকরণের মধ্যে পড়ে, কিন্তু কথার মাধ্যমে। বা পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক, নৈতিক বলতে তার চরিত্র খারাপ এটা বোঝানো, বুদ্ধিভিত্তিক গুণাবলী, মানে তার বুদ্ধি নিয়ে কথাবার্তা, হয়তো সে সহজ সরল, তাকে বলা হচ্ছে যে, যেমন একটা কথা বলে যে সে কি পাগল, পাগল শব্দ সব ব্যবহার করলেও কিন্তু তার বুদ্ধি নিয়ে কথা বলা হবে। বর্ণ, বর্ণ বলতে তার এই, তার গোষ্ঠী কোন গোষ্ঠী, যেমন হিন্দুদের মধ্যে বর্ণভেদ আছে, এগুলো নিয়ে যদি কথাবার্তা বলা হয়। তারপর পেশা, পেশায় কোনো পেশাকে বড়, কোনো পেশাকে ছোট করা হয়, তো এগুলো যদি করা হয়। প্রসিদ্ধি নষ্ট করা, প্রসিদ্ধি মানে সম্মান নষ্ট করা, তবে তা মানহানি বলে গণ্য হবে না। দেখেন, যদি না, এখানে
মানহানি বলে গণ্য হবে না, এখানে কি শেষে কি লেখা আছে? গণ্য হবে না, মানে মানহানি হবে না। এটা দেখে অনেকেই কনফিউজ হতে পারে, কিন্তু প্রথমেই দেখেন আবার না আছে। এটাকে বলে ডাবল ডাবল নেগেটিভ, মানে প্রথমেও না শেষেও না। তার মানে এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজগুলো করলে মানহানি হবে। আমি কি বোঝাতে পারলাম? না বোধক কাজ দুইটা। প্রথমেও না আছে, শেষেও না আছে, তাহলে দুইটা না যুক্ত করলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। মানে হ্যাঁ, দুইটা না থাকলে এটাকে তখন ধরে নিতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রকৃতি নষ্ট করে সেই কাজগুলো মানহানি হবে, এটা ধরে নিতে হবে। যেহেতু প্রথমেও না আছে শেষেও না আছে, তার মানে এটা মানহানি হবে, সেটা বোঝাচ্ছে। দেখেন এখানে কিছু উদাহরণ আছে। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে বিদ্রূপের, বিদ্রূপ মানে ঠাট্টা মশকরা এরকম অভিব্যক্তিতে এ বলে যে জেড একজন সৎ ব্যক্তি, সে কখনো বি এর ঘড়ি চুরি করতেই পারে না। এইটা কিন্তু বুঝতে হবে, আমাদের বাংলা ভাষা এমনই ভাষা যে হায়ের মধ্যে না, না এর মধ্যে হা থাকে। মনে করেন যে আপনার ক্লাসরুমে বা আপনি যেখানে চাকরি করেন সেখানে অফিসে একজনের ঘড়ি হারায় গেছে। তো সে খুঁজছে কে ঘড়ি চুরি করেছে, কে ঘড়ি চুরি করেছে। এখন একজন উঠে বলল, মনে করো রহিমের নাম বলছে, যে রহিম তো খুব সৎ ব্যক্তি, রহিম ঘড়ি চুরি করতেই পারে না। তার মানে এটা এটা বোঝানোর চেষ্টা করছে যে রহিমই ঘড়ি চুরি করেছে ইনডিরেক্টলি। এটা কি বোঝাতে পারলাম আমি? হুম, মানে কে ঘড়ি চুরি করেছে এই যখন প্রশ্ন করছে, বা আমার ঘড়ি কে নিয়েছে রে এরকম প্রশ্ন করছে, তখন আরেকজন উঠে বলছে আরেকজনের নাম, যে বি ঘড়ি চুরি এখানে সৎ ব্যক্তি, জেড হচ্ছে সৎ ব্যক্তি, সে বি এর ঘড়ি চুরি করতেই পারে না। তার মানে বোঝাচ্ছে যে জেডি ঘড়ি চুরি করেছে, বি কে একটু ইঙ্গিত দিচ্ছে ইনডিরেক্টলি। এবং মানে যেহেতু মানে কথার টোনটা এরকম, বি কে বলছে তুমি জেড কে সার্চ করো, মানে ব্যাপারটা এরকম। যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয় এটি মানহানি হবে। ব্যতিক্রম কেন বলা হচ্ছে? কারণ এই মানহানির ক্ষেত্রে আবার 10টি ব্যতিক্রম আছে, 10টি ব্যতিক্রমের মধ্যে পড়লে আবার মানহানি হবে না, মানে মানুষের মানহানি করা যাবে। এটাকে আমরা আরবি ভাষায় কি বলতে পারি? গীবত বলতে পারি, তাই না? গীবত, গীবত কিন্তু গীবত এবং সমালোচনার মধ্যে পার্থক্য আছে। সমালোচনা হচ্ছে সত্যি কথা বলে কারো ভুল ধরা, আর গীবত হচ্ছে মিথ্যা কথা প্রচার করা। তো আর ওটা মানহানি বুঝতাম হচ্ছে, হ্যাঁ মানহানি আগে। হচ্ছে মিথ্যা কথা বলতে হবে। কেউ যদি চোর হুম, হয় তাকে চোর বললে কিন্তু মানহানি হবে না, কিন্তু যে চোর না তাকে চোর বললে মানহানি হবে। কথা ক্লিয়ার? তো এখানে তাই হয়েছে। তারপরে বি এর ঘড়ি কে চুরি করেছে মর্মে এ কে বিশ্বাস, জিজ্ঞাসা করা হলে একে বলা হচ্ছে যে বি এর ঘড়ি কে চুরি করেছে। এবার জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়, মানে জেড যে জেড কে চোর সাজানোর জন্য এখন এ জেড এর প্রতি ইশারা করছে। এবার একজন প্রশ্ন করছে, "হ্যাঁ, আমার ঘড়ি কে চুরি করেছে রে?" তখন আরেকজন দেখা দিচ্ছে ওই যে ওই চুরি করেছে। তার মানে মুখে কিছু বললো না, ইশারা করে দেখাই দিচ্ছে চোর হচ্ছে ওই জেড। তাহলে এটা কি হবে? মানহানি হবে। মানহানির সঙ্গে কি দেখলাম আমরা? ইশারার মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে করলেও কি হবে? সেটা মানহানি হবে। কিন্তু অফিসে হয় বেশি। বুঝতে পেরেছেন? যদি না কোনো ব্যতিক্রমের আওতায় পড়ে। এই যে 10টা ব্যতিক্রম একটু পরে আমরা পড়বো, ঠিক আছে? জি। একটু আমি এই 10 সেকেন্ডের 30 সেকেন্ডের বিরতি নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে চোর, তাকে চোর বললে কি হবে না? মানহানি হবে না, কিন্তু চোরকে চোর বললে মানহানি হবে। মানে চোরকে চোর বললে মানহানি হবে না, কিন্তু যে চোর না তাকে চোর বললে মানহানি হবে। মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে ইশারা করলো যে ওই চুরি করেছে, এসে দেখাই দিচ্ছে, এটাই হচ্ছে মানহানি। আবার দেখেন, জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে, মানে বিশ্বাস করাতে চাচ্ছে যে হ্যাঁ জেডি চোর। জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র এ আঁকে, যদি না কোনো ব্যতিক্রমে আওতা পড়ে। তাহলে প্রথমটাতে মুখে বলছে না, জেড চুরি করতেই পারে না, সৎ ব্যক্তি।
দ্বিতীয়টাতে ইশারা করছে ওই যে জেডের দিকে দেখা দিচ্ছে যে ওই চুরি করেছে। আর তৃতীয় ধরনের বলছে মানে কোনো কিছু করছে না, একটা ছবি এঁকেছে এবং জেড এর ছবি এঁকেছে, অনেকেই ছবি আঁকতে পারে। তো এরকম দেখাচ্ছে যে মনে করেন এটা একটা ঘড়ি, হ্যাঁ, এই ঘড়িটা টেবিলের উপরে আছে। তো টেবিলের উপর থেকে এই ঘড়িটা হচ্ছে টেবিলের উপর থেকে জেড নিয়ে নিচ্ছে। তো এই জেড নিয়ে নেওয়ার দৃশ্যটা ছবি আঁকিয়েছে, আঁকিয়ে দেখাচ্ছে যেন বুঝতে পারে যে হ্যাঁ জেড চুরি করেছে, এটা বোঝাতে চাচ্ছে। তাহলে এখানে বারবার বারবার এ জেড কে চোর সাজানোর চেষ্টা করছে, হয়তো বা এই চুরি করেছে, ঘটনা কি সেটা ম্যাটার না, কিন্তু জেড যদি নিরপরাধ হয় এবং তাকে এইভাবে বিভিন্ন ভাবে মুখের কথায়, ইশারায় বা ছবি আঁকে বা চিহ্ন দিয়ে যেভাবে হোক না কেন তাকে চোর সাজানোর চেষ্টা করা হয়, তাহলে এটা এ জেড এর প্রতি অন্যায় করেছে এবং এ মানহানি করেছে কার, জেড এর। এবার 10টি ব্যতিক্রম আছে, এই 10টি ব্যতিক্রমের মধ্যে যদি ঘটনাটা পড়ে তাহলে মানহানি হবে না। নিম্নলিখিত কার্যাবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলেও মানে মানহানি হলেও তা মানহানি না। ব্যতিক্রম 1, জনকল্যাণে সত্য দোষারোপ মানহানি না। মনে করেন একটা ব্যক্তির স্বভাব খারাপ আছে, সে প্রতারক, সে এলাকায় আসছে। এখন কারো কেউ যদি জানে যে হ্যাঁ সে প্রতারক, তাহলে এলাকায় যদি বলে যে ভাই এই লোকের কাছ থেকে সাবধান হন, এই লোক কিন্তু একজন প্রতারক, আমার সাথে এই কাজটি করেছে। তো এটা যদি করা হয় এটা সত্য দোষারোপ, মানে সে যে চোর বা সে যে প্রতারক বা তার যদি ব্যবসা থাকে, ভাই এই লোকটা কি বিক্রয় করে, একটা প্রোডাক্ট বিক্রয় করে, সে প্রোডাক্টটা এতই বাজে এর থেকে নেওয়া যাবে না, তাহলে তার এটা কি করা হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, তার তার বা তার প্রোডাক্টের ক্ষতি করা হচ্ছে, দুর্নাম করা হচ্ছে। তো সেটা যদি সঠিক কথা হয় তাহলে মানুষের উপকার হবে, তো সেটা করা উচিত। তাহলে এটা যদি করা হয় এবং সেটা যদি সত্যি দোষারোপ হয় তাহলে আবার কি হবে না, জনকল্যাণে ভালো কাজ হবে, মানহানি হবে না। ব্যতিক্রম 2, জনকল্যাণে মানে মানুষের উপকারের জন্য জনগণের প্রতি কোনো সরকারি কর্মচারীর আচরণ সরল বিশ্বাসে প্রকাশ মানহানি নয়। ব্যতিক্রম 3, গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ মানহানি নয়। ব্যতিক্রম 4, আদালতের কার্যক্রমের প্রতিবেদন বা রিপোর্ট প্রকাশ মানহানি নয়। মানে আদালতে একটা রিপোর্ট দিয়েছে বা রায় দিয়েছে, আদালতের রায় দিয়ে দেওয়ার পরে বা কোনো রিপোর্ট যদি দিয়ে দেয় সেটা যদি ফেসবুকে দেন, সংবাদপত্রে দেন, মামলা শেষ হয়ে যাওয়ার পরে বা কোনো একটা জিনিস নিষ্পত্তি হওয়ার পরে প্রচার করলে কোনো সমস্যা নাই। এটা তো বড় ধরনের মানহানি মনে হচ্ছে। না, মানহানি হবে না। আদালতের রায় যদি প্রকাশ করে দেওয়া হয়, আদালতের রায় তো প্রকাশ করার জন্যই, সেটা যদি পেপারেও প্রকাশ করা হয়, কারণ সেটা তো সত্য জিনিস, আদালত তো সঠিক সঠিক রায় দিয়েছে, তাই না? তো সেটা মানহানি হবে না, কারণ এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। মনে করেন একজন চোর, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালত তাকে 3 বছরের সাজা দিয়েছে। এখন ওই রায় নিয়ে এসে সে ফেসবুকে দিয়ে দিয়েছে যে এই মিস্টার অমুক একজন চোর, এই দেখেন তার বিরুদ্ধে আদালতের রায় পেয়েছি আমি, বলে সে ফেসবুকে ছেড়ে দিল বা পেপার পত্রিকায় দিয়ে দিল বিশ্ববাসীকে বা দেখা যাবে। হ্যাঁ বা তার একটা পোস্টার করলো, এলাকায় পোস্টারিং করে না, একটা ছবি দিয়ে দিল, ছবির নিচে হ্যাঁ, এই ব্যক্তি চোর, এই ব্যক্তি চোর, এই মামলায় তার 3 বছরের সাজা হয়েছে, বলে সে পোস্টারিং করে দিল। তাহলে তো বিশাল একটা তার মানহানি হয়ে গেল। কিন্তু যেহেতু সঠিক জিনিস ছাপাচ্ছে সে আদালতের রায়। আদালতের রায়ের ভিত্তিতে, তাই এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে, তাই এটা কি হবে না, মানহানি হবে না। আদালতের নিষ্পত্তিকৃত মামলার দোষ ও গুণ কিংবা সাক্ষী ও অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ করলেও মানহানি হবে না। তার মানে আগেটা ছিল রিপোর্ট আর এটা হচ্ছে বুঝলাম। নিষ্পত্তিকৃত মামলায় রায় বা আদেশের ভিত্তিতে। এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো পড়লে বুঝতে পারবেন। ব্যতিক্রম 6, জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা, মনে করেন যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বেশ কয়েকটা দল আছে, বড় দল আছে, ছোট দল আছে, যে এই মুহূর্তে নির্বাচন হলে কে জয়যুক্ত হতে পারে, এর তো এই ধরনের একটা ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে দিলাম, যে ভোটিং এর ব্যবস্থা করলাম। মনে করেন 1 লক্ষ মানুষ ভোট দিল, বা আমি একটা ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করে দিয়ে দিলাম, এটা মানহানি হবে না, কারণ জনকল্যাণ মানে জনমতের জন্য আমি নিতেই পারি। ব্যতিক্রম 7, আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার মানহানি নয়। আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি যদি হয়, মনে করেন
কোর্টে দাঁড়ানো হয়েছে, মামলা হয়েছে, আসামিকে কোর্ট যদি তিরস্কার করে মানে বকাঝকা করে, তাহলে এটা কি হবে না, মানহানি হবে না, কারণ সে অপরাধী। অথবা কেউ যদি মিথ্যা মামলা করে, বাদীকে যদি আদালত বকাঝকা করে মানে কড়া কথা শোনায়, তাহলে কি হবে না, এটা মানহানি হবে না। মনে করেন আমি একজন আইনজীবী, আমার আন্ডারে যদি লোক থাকে, কোনো জুনিয়র থাকে, আমি জুনিয়রকে যদি একটু বকাঝকা করি বা তিরস্কার করি তার কাজের পারফরমেন্সের ভিত্তিতে, তাহলে এটা মানহানি হবে না, কারণ আমার এখতিয়ার আছে। বা আমার সন্তানকে যদি একটু বকাঝকা করি, তাহলে কি হবে না, শাসন করি, তাহলে এটা মানহানি হবে না। ব্যতিক্রম 8, এখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয়। মনে করেন কেউ যদি সরল বিশ্বাসে একটা মামলা করলো, বা কেউ যদি অভিযোগ করলো কোনো চেয়ারম্যানের কাছে বা লিগ্যাল এডে, তাহলে যে আমার নামে সে মিথ্যা মামলা কেন দিল, এটা মানহানি। তো এটা মানহানি হবে না। যদি মামলা প্রমাণ হয়, তাহলে সে যদি বলে যে আমি তো জানতাম এরকম, মামলা প্রমাণ করতে পারেনি, আহ সেটা ভিন্ন জিনিস। কিন্তু একেবারে যদি আদালত মনে করে যে একেবারে মিথ্যা অভিযোগ এবং সে ইচ্ছাকৃত ভাবে করেছে, তাহলে মানহানি হবে। সরল বিশ্বাসে করলে মানহানি হবে না। ব্যতিক্রম নয়, নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে দোষারোপ বা মিথ্যা নিন্দা করলেও মানহানি হবে না। মানে একজন নিন্দা করছে কিন্তু উদ্দেশ্য মানুষের কল্যাণ করা, এখন রহিমের নাম বলতে গিয়ে করিমের নাম বলে ফেলেছে, তো এটা একটু ভুল হয়ে গেছে, তাহলে এটা মানহানি নয়। কিন্তু ভুল যে হয়েছে এটা মামলা হতে পারে, মামলাতে কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে আমি ভুল করে আরেকজনের নাম উচ্চারণ করেছি। ব্যতিক্রম 10, অন্যের বা জনকল্যাণে বা জনহিত কল্পে মানে জনগণের কল্যাণ করার জন্য হুঁশিয়ারি দান বা সতর্ককরণ কোনো কাজ হচ্ছে মানহানি নয়। এই যে 10টা ব্যতিক্রম প্রায়ই একই ধরনেরই শোনাচ্ছে। যদি একটা কথাই বলি, আমি যদি ইচ্ছাকৃতভাবে কারো দুর্নাম করি এবং সেটা মিথ্যা অপবাদ দিই, সেটাই মানহানি। আর যদি আমি সরল বিশ্বাসে একটা মিথ্যা হয়ে যায়, তাহলে মানহানি নয়। বা আমি যদি কেউ আসলেই প্রকৃত অপরাধী হয়, সে যদি প্রতারক হয়, প্রতারককে প্রতারক বললে, চোরকে চোর বললে মানহানি হবে না। এতটুকু সেন্স যদি কমন সেন্স রাখি, তাহলে সমস্যা হবে না। তাহলে মানহানির সংজ্ঞা দেখলাম 500 ধারায়। মানহানির শাস্তি 2 বছর বিনাশ্রম। এখানে বিনাশ্রমকে হাইলাইট করা আছে, কারণ প্রায় সব জায়গাতে সশ্রম বা বিনাশ্রম, সশ্রম বা বিনাশ্রম, কিন্তু শুধুমাত্র যেগুলো বিনাশ্রম অপশনে আসে, যে নিম্নলিখিত কোন অপরাধের জন্য বিনাশ্রম শাস্তির বিধান আছে, তখন এই সেকশন গুলো 500 বা 501 এগুলো তখন অপশনে চলে আসবে। তাই বিনাশ্রম যেখানে দেখবেন সেখানে একটু মনে রাখতে হবে, মানে সশ্রম দেওয়ার সুযোগ নেই, মানে এই অপরাধগুলো হালকা অপরাধ, গুরুতর অপরাধ নয়। 501, মানহানিকর বস্তু মুদ্রণ বা খোদাইকরণের শাস্তি। মানে মানহানিকর কোনো কিছু কি করেছে মানুষ, প্রিন্ট করেছে। মনে করেন একজন মহিলার যদি উলঙ্গ কোনো ছবি কেউ প্রিন্ট করে ছড়িয়ে দেয়, তাহলে এটা মানহানির মধ্যে পড়বে। যদিও অনেক সময় কম্পিউটারে করে, আগের যুগে কিন্তু ভিউ কার্ড তৈরি হতো, এই ধরনের যদি করা হয় এটা মানহানি হবে। বা পুরুষেরও যদি করা হয় সেটাও মানহানি করবে। বা এই শুধুমাত্র শারীরিক যে অশ্লীল কোনো কিছু এটাই যে মানহানি না, আরো অন্য কিছু করলেও মানহানি হতে পারে। মনে করেন যে লিখলাম যে মিস্টার এক্স একজন চোর বলে এলাকায় পোস্টার ছাপাই দিলাম। বা মনে করেন স্কুলে এরকম হতে পারে, স্কুলে একজন লিখেছে যে এর সাথে ওর সম্পর্ক আছে এই বলে 10-12টা কাগজে লিখে সে ছড়িয়ে দিয়েছে, এটাও মানহানি হতে পারে। আচ্ছা, নুরুদ্দিন ভাই লাইনে আসবেন, এটাও 2 বছর বিনাশ্রম। 502, মুদ্রণ বা খোদাইকৃত মানহানিকর বস্তু বিক্রয়ের শাস্তি। তাহলে মুদ্রণ বা খোদাইকৃত মানহানিকর বস্তু যদি আসসালামু কেউ আলাইকুম বিক্রয় করে, সেখানেও 2 বছর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার। নুরুদ্দিন ভাই বলেন। আসসালাম স্যার। বলেন ভাই। আচ্ছা স্যার, এখানে একটা বিষয় যে বললেন যে একজন মহিলার ছবি দিলে করলে মানহানি হবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্যার এগুলো ছবি দিয়ে তো সাইবারের মামলা হয়, সাইবার ক্রাইমের। হ্যাঁ, এটা 1860 সালের আইন পড়ছি আমি ভাই, ওই সময় ইন্টারনেট ছিল না। ওই সময় এখানে আইন আচ্ছা পড়ছি, মনে করেন যে ইন্টারনেট নাই। হ্যাঁ, তখন আচ্ছা। তখন কিন্তু ওই যে প্রিন্ট করে, তখন কিন্তু প্রেস ছিল, প্রেস বোঝেন তো, জি স্যার, জি স্যার। পোস্টার তৈরির যন্ত্রে এগুলো হতো আগে। এখন যদি এগুলো করে জি ফেসবুকে দিয়ে দেয়, তাহলে পর্নোগ্রাফি আইন আছে, পর্নোগ্রাফি আইনে মামলা হবে। সাইবার জি ট্রাইব্যুনালে স্যার। হতে পারে, আবার পর্নোগ্রাফিতে হতে পারে। হতে পারে, সাইবার হ্যাঁ। হচ্ছে ইন্টারনেটে ছড়ানো, আর ইন্টারনেটে যদি না ছড়ায় তাহলে সাইবারের বাইরে পর্নোগ্রাফিও আছে। তো সেগুলো কিন্তু, এগুলো আপনার
মানহানিকর বস্তু যদি হয়, হ্যাঁ, আগের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ধারাগুলোতে হুম। আসবে। এখন পর্নোগ্রাফি পর্যায়ের সেগুলো জিনিস কিনা সেটাও একটা বিষয়, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। মনে করেন যে লিখলাম যে মিস্টার রহিম একজন চোর বলে 10টা পোস্টার আমি এলাকায় ছড়াই দিলাম, এটা মানহানিকর হলো না? জি স্যার, জি স্যার, এটা মানহানি হয়। তারপরে যদি বলি যে একটা স্কুল আছে এলাকায় বা একটা মাদ্রাসা আছে, যে এই মাদ্রাসায় শিক্ষা ভালো হয় না, বা এই স্কুলে শিক্ষার মান খুবই খারাপ, আপনার সন্তানকে হুম। স্কুলে ভর্তি করাবেন না, তাহলে স্কুলের মানহানি হলো না? জি স্যার, জি স্যার। তো তো এগুলো তো হ্যাঁ পর্নোগ্রাফিতে বা ইন্টারনেটে যাবে না, এলাকায় যদি ছড়ানো হয়, হাতে লিখেও যদি হ্যাঁ। ছড়ানো হয়, তো এগুলো ধরে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার, জি স্যার। তো মানুষ আর এতই বোকা না এগুলো করে, তবে হ্যাঁ, মানুষ অন্যের ক্ষতি করার জন্য এগুলো করতে পারে। মনে করেন করে কিছু স্যার, সিনেমাও বর্তমানে দেখি, করে। সিনেমা নাটকেও দেখি। আমার কাছে একটা মামলা আসছিল সাইবার ট্রাইব্যুনালে, সিরাজগঞ্জের একজন চেয়ারম্যান, তো ওনার ছবি ফেসবুক থেকে নিয়েছেন এবং একটা গোডাউনের, চালের গোডাউনের ছবি নিয়েছেন, যে কেটে চালের গোডাউনের পাশে বসাইছেন, বসিয়ে যে মিস্টার অমুক চেয়ারম্যান একজন চাল চোর, গম চোর কালচার। বলে ফেসবুকে ছড়াই দিছে। তো এটা যদি হ্যাঁ, প্রিন্ট এটা তো করে স্যার এলাকায় ছড়াই দেয়, প্রিন্ট করে যদি এলাকায় ছড়াই দেয়, তাহলে এগুলো হবে, বুঝেননি, মানহানিকর বিষয়। জি স্যার, বুঝতে আর পারছি। আর ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কারণে সাইবার ট্রাইব্যুনালে মামলা। দাবিংশ মানে 22, 503 থেকে জি স্যার। 510, ভীতি প্রদর্শন বা বিরক্ত করা, আমরা যেটাকে থ্রেট বলি। থ্রেটকে এখানে পেনাল কোডে থ্রেট বলা হচ্ছে না, বলছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল মানে অপরাধমূলক, আর হুমকি দেওয়াকে ইন্টিমিডেশন বলে, মানে ভয় দেখানো। ভীতি প্রদর্শন ইতিবাচক। ইন্টিমিডেশন, কিন্তু আমরা সাধারণ ভাষায় বলে থ্রেট দেওয়া, তাই না? তো এখানে থ্রেট জি স্যার। শব্দটাও আছে, দেখেন এখানে থ্রেট আছে, তো থ্রেট দিলে সেটাকে ইন্টিমিডেশন বলা হবে। কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য হতে বিরত থাকা, মানে একটা কাজ করবে না, এটা করতেই হবে, কর বলে করানো, ভয় দেখাচ্ছে, অথবা যে কাজটি তার করার কথা না, বা সেটা মানে যে এটা কাজটি করতে তাকে বল। করতে হবে সে কাজটি থেকে বিরত রাখতে বলছি। মনে করেন যে একটা পুলিশ অ্যারেস্ট করতে আসছে, এখন তাকে বলা হচ্ছে আপনি অ্যারেস্ট করতে পারবেন না, অ্যারেস্ট করলে খবর আছে, তার মানে তার অ্যারেস্ট করা কাজটি থেকে বিরত থাকতে বলছে। ঠিক আছে? হুম। তার মানে যার যে কাজ জি করার স্যার। কথা না সে কাজে বাধ্য করা, আর যার যা কাজ করা উচিত, ডিউটি করা উচিত, ডিউটি পালনে বাধা দেওয়া, এই তো। তো বিরত রাখার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে বা তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে, মানুষকে ভয় দেখালে মানুষ আতঙ্কিত হবে না? এই আতঙ্কিত জি স্যার। করালেই সেটা অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। এটা হচ্ছে সংজ্ঞা। এরপরে আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তা এ ধারা মতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হলে। মনে করেন একটা ব্যক্তি মারা গেছে, তার সন্তানকে বলা হচ্ছে যে তোমার বাবা তো মারা গেছে, খুব ভালো মানুষ ছিল, হাজি মানুষ ছিল, তোমার বাবার এমন দুর্নাম করব, তুমি এই কাজটি করো, না করলে তোমার বাবার নামে দুর্নাম ছড়িয়ে দেবো। তার মানে বাবার নামে দুর্নাম ছড়ানোর ভয়ে সেই কাজটি করতে পারে, তাহলে এটাও কিন্তু ভয় প্রদর্শন হবে। জি স্যার, ভীতি প্রদর্শন হবে। বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে, মনে করেন দেওয়ানি মামলা মানে সিভিল কেস, একটা জমি সংক্রান্ত সিভিল কেস করেছে, তো বলা হচ্ছে তুমি এই মামলাটা তুলে নাও, এই মামলাটা চালানো দরকার নাই, মামলাটা যদি না তোলো তাহলে তোমার বাড়ি পুড়িয়ে দিব। হ্যাঁ, বাড়ি পুড়িয়ে দেবো বলে ভয় দেখাচ্ছে, তো বাড়ি পোড়ানোর ভয় হয়তো বা মামলা তুলে নিবে, বা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে সিভিল মামলা তো থাকলো, বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির জন্য আলাদা তার নামে ক্রিমিনাল মামলা হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা 503-এ সংজ্ঞা পাচ্ছি, পাঁচশো সংজ্ঞা। চার পাঁচ দরকার নাই, 406 এসে শাস্তি। হ্যাঁ, 406 এসে যদি কেউ ভীতি প্রদর্শন করে, শাস্তির ধারা হচ্ছে 406। 406-এ দুইটা ছয়। শাস্তির বিধান। হ্যাঁ, রাজীব ভাইকে লাইন আসার সুযোগ দিয়েছি, রেজাউল করিম ভাইকে লাইন আসার সুযোগ দিয়েছি, এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি কেমন আলহামদুলিল্লাহ, আছেন সব স্যার? ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ক্লাস বোঝা যাচ্ছে ভাই? সবকিছু ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শেষ করি। আজকে আমরা পেনাল কোড শেষ ওকে করব। স্যার। আগামীকালকে পেনাল কোডের একটি পরীক্ষা আছে, হ্যাঁ, সবাই চেষ্টা করবেন পরীক্ষায় অংশগ্রহণ করার, তাহলে আমি বুঝতে পারবো কার কি অবস্থা। না হলে কিন্তু হেল্প করতে পারবো না আমি। যারা পরীক্ষা দেয় না তাদের কিন্তু পাশের হার কম আমার কাছে, যারা পরীক্ষা দেয়
পরীক্ষা খারাপ হোক, 35-এ কেউ 5 পেলেও সমস্যা নাই, আমি বুঝতে পারি যে দুর্বলতা কোথায়। আর পরীক্ষা না দিলে আমি বুঝতে পারি না যে কার কি সমস্যা। অতএব পরীক্ষা দিবেন, রেজাল্ট খারাপ হলেও আমি বুদ্ধি শিখিয়ে দিব, রেজাল্ট ভালো হবে। আর পরীক্ষা না দিলে তার জন্য কোনো পরামর্শ নেই আমার জন্য, মানে যে পরীক্ষা দিবে না তার জন্য আমার কোনো টেনশন নাই, কোনো পরামর্শ নাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম, 503-এ হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশনের কি দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, এবং এর শাস্তি দেওয়া আছে 506-এ। 506-এ দুইটা শাস্তি আছে। একটা হচ্ছে 506 দুইটা পর্যায়ে আছে। 506 দেখেন ব্র্যাকেটে আছে রোমান সংখ্যার 1, মানে এখানে উপধারা না, এটা হচ্ছে পার্ট 1 পার্ট 2 হিসাবে আমরা ট্রিট করি। কারণ এখানে উপরে একটা প্যারা থাকে, নিচে একটা প্যারা থাকে। উপরে যে প্যারাটা আছে সেই প্যারাতে বলা হচ্ছে সাধারণভাবে কেউ যদি ভীতি প্রদর্শন করে তাহলে তার সাজা 2 বছর। আর কেউ যদি সাধারণের থেকে একটু গুরুতর ভীতি প্রদর্শন করে, যেমন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়, অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি দেখায়, তাহলে কিন্তু এটা বেশি হবে। তাহলে অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি, কোনো কারখানা, কোনো বাসা, কোনো দোকানপাটে আগুন ধরিয়ে দিবে এই ভয় দেখাচ্ছে, ধরিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, হয়তো বা চাঁদাবাজি করার চেষ্টা করছে বা অন্য কোনো কাজ করার চেষ্টা করছে, কিন্তু ভয়টা এই মাধ্যমে, ভয়ের মাধ্যমটা কি সেটা বুঝতে হবে। মৃত্যুদণ্ডে বা অনূর্ধ্ব 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার জন্য কেউ যদি ভয় দেখায় যে তোমাকে কিন্তু মামলা দিয়ে দিব, মিথ্যা মামলা দিয়ে তোমাকে একেবারে এমন মামলা দিব যে তোমার ফাঁসি হয়ে যাবে, অথবা তোমার 7 বছরের জেল হবে, 10 বছরের জেল হবে, এরকম যদি বলে। আর 4 নম্বর হচ্ছে নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের ভীতি প্রদর্শন, মানে চরিত্র নিয়ে কথা বলা নারীর, যে তোমার চরিত্র নিয়ে এমন দুর্নাম ছড়িয়ে দেবো তোমার বিয়ে শাদী হবে না, এলাকায় মুখ দেখাতে পারবে না, এরকম ভীতি প্রদর্শন যদি করা হয় তাহলে এর শাস্তিটা বেড়ে 7 বছর হয়ে যাবে। তাহলে আমরা যখন মামলা করি তখন যদি 506 ব্র্যাকেটে 1 দিয়ে দিই তাহলে এটা 2 বছর সাজা। আর যদি মামলায় আমরা সেকশনটা রাখি 506 ব্র্যাকেটে 2, তার মানে দ্বিতীয় পর্যায়ে, এটার সাজা হচ্ছে 7 বছর। এখানে 1 থেকে 4 নং ক্ষেত্রে শাস্তি, অর্থাৎ সাধারণ ভীতি প্রদর্শন করলে 2 বছর, আর যদি এই 4টি ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে তাহলে সাজা হয়ে যাবে 7 বছর। আমি একটু পার্থক্য করে দিয়েছি আলাদা করে যেন বুঝতে সুবিধা হয়। 407, 507 বেনামি পত্র বা যেটাকে আমরা বলি উড়ো চিঠি দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। কেউ যদি কোনো চিঠি পাঠায়, মানে যে চিঠিতে প্রেরকের ঠিকানা নাই, প্রাপকের ঠিকানা আছে, কিন্তু কে চিঠি পাঠাচ্ছে সেই ঠিকানা নাই, আগে কিন্তু এটা থাকতো, পোস্ট অফিসের মাধ্যমে হোক অথবা এমন একটা চিঠি পাঠিয়ে দিল, চিঠিতে লেখা আছে যে তোমার 10 দিনের মধ্যে তোমার এই ক্ষতি করবো, এই ক্ষতি করবো, এই ধরনের মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, মনে করেন যে তার বাড়ির আশপাশে চিঠিটা ফেলে চলে গেল, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে না, পোস্ট অফিসের মাধ্যমে হতে পারে বা পোস্ট অফিসের মাধ্যম ছাড়া। এখন পোস্ট অফিসে তো নাম ঠিকানা না দিলে যে কে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা ছাড়া তো চিঠি পোস্ট হবে না, তাহলে হাতে হাতে হতে পারে, কুরিয়ারের মাধ্যমে হতে পারে, শুধু প্রাপকের ঠিকানা আছে কিন্তু প্রেরকের ঠিকানা নাই, সেটাকে বেনামি পত্র বলে। জি প্রেরকের স্যার। ঠিকানা নাই মানে সেন্ডারের ঠিকানা নাই, কিন্তু রিসিভারের ঠিকানা আছে। আচ্ছা। এইটার মাধ্যমে যদি ভয় দেখায় তাহলে পূর্বের 506 যে ধারার শাস্তির অতিরিক্ত 2 বছর হবে। তার মানে অপরাধমূলক ভীতি প্রদর্শন সাধারণভাবে চিঠি দিয়ে যদি করে তাহলে আগের 2-এর সাথে 2 তাহলে 4 বছর হবে। আর আচ্ছা। যদি লিখে লিখে পাঠায় যে তোমাকে মেরে ফেলবো তাহলে 7 বছরের সাথে 2 বছর যুক্ত হয়ে 9 বছর 9 বছর। হয়ে যাবে। জি স্যার। ক্যালকুলেশন বুঝতে পারা গেল? অতিরিক্ত 2 মানে 2+ হয়ে যাবে। জি স্যার। 508 দৈব আক্রোশের, দৈব শব্দের অর্থ মানে ডিভাইন বা আল্লাহ বা ভগবান প্রদত্ত বা অভিশাপের ভয় দেখিয়ে প্রচিত করে কার্য সম্পাদনের শাস্তি। তুমি এই কাজ করো না হলে আল্লাহ তোমার উপরে গজব নাজিল করবে, জি স্যার। হ্যাঁ, বা ভগবান তোমার অনিষ্ট করবে, এই ধরনের যদি ভয় দেখানো হয় জি দেখিয়ে স্যার। তাকে দিয়ে কাজ করে নেওয়া হয় তাহলে এটা 1 বছরের সাজা হবে। হ্যাঁ, দেওয়ান সোহেল ভাই লাইনে আসার চেষ্টা করছেন, বলেন। হ্যালো, আসসালামু 500, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন।
স্যার 507 নাম্বার সেকশনটা স্যার আমি বুঝতে পারলাম না, আপনি যে বললেন 2 বছর বাড়াবেন, আহ, আহ, তা স্যার একটু আবার বিষয়টা ক্লিয়ার করেন একটু। এখানে 506-এর অপরাধটা তো বুঝেছেন, যে চিঠি দিয়ে ভয় হ্যাঁ দেখানো। কে হ্যাঁ কে চিঠি পাঠালো সেটা জানা নাই, মানে উড়ো চিঠি যাকে বলে, হ্যাঁ। নাম ঠিকানা বিহীন কে পাঠালো সেটা জানা যায় না, কারো বাড়ির সামনে ফেলে গেল, হ্যাঁ। তো এটার শাস্তিটা কিভাবে ক্যালকুলেশন হবে? বলছে যে পূর্বের ধারার, মানে 506 যে শাস্তির কথা বলা আছে, এই শাস্তির সাথে 2 বছর অ্যাড হবে। মনে করেন যদি চিঠিতে সাধারণ ভয় দেখায়, সাধারণ ভয়ের জন্য 506-এর প্রথমে আছে 2 বছর, তাহলে এই 2 বছরের 2 বছর সাথে এই 2 বছর অ্যাড হবে। 4 বছরের শাস্তি হবে না? হ্যাঁ, তাহলে এই 2 বছর প্লাস এই 2 বছর, তাহলে 4 বছর হয়ে যাবে সাজা। দেখেন নীল কালি দিয়ে হাইলাইট করলাম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, আর এটাই যদি আমার। চিঠিতে, এবার চিঠিতে যদি বলে যে তোমাকে একেবারে মেরেই ফেলবো, না হলে তোমার পা কেটে নিব, তো পা কাটা গুরুতর আঘাত, অঙ্গহানি করা। তো গুরুতর আঘাতের শাস্তি এই 7 বছর। মানে 7 বছর যদি ভয় দেখায়, তাহলে এই 7 বছরের সাথে এই 2 বছর যুক্ত হয়ে 9 বছর হয়ে যাবে। 9 বছর। আচ্ছা। তার মানে এখানে ভয় কে দেখাচ্ছে, আতঙ্ক তো হচ্ছে, কিন্তু কে ভয় দেখাচ্ছে এটা জানতে পারলেন না। তার মানে এটা আরো ভয়াবহ, এ কারণে 2 বছর এক্সট্রা সাজা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এখন যদি প্রশ্ন করেন কে চিঠি পাঠালো, জানাই তো গেল না, তাহলে এটা আবার আসামিকে খুঁজে কি করে বের করব? ওই যে পুলিশ বের করবে, তদন্ত দেখবে এটা কে পাঠালো, সিসিটিভি ফুটেজ দেখবে যে কে কিভাবে পাঠালো, যদি খুঁজে বের করা সম্ভব হয় তাহলেই। আর না হলে তো মামলা হবে না, বা মামলা হলেও আসামিকে না পাওয়া যাওয়ার কারণে কি হবে না, শাস্তি হবে না। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় একটা, মানে আনসলভ ব্ল্যাঙ্ক কেস আছে, সাগররুনি হত্যাকাণ্ড। এটার এখন পর্যন্ত চার্জশিট দেওয়া সম্ভব হয়নি, মানে কারা কে এই কাজ করেছে এটা এখন পর্যন্ত কি হয়নি, তদন্তে শুরু হওয়া হয়নি, হ্যাঁ। তো এরকম যদি খুঁজে পাওয়া না যায় তাহলে হবে না, যদি কোনোভাবে পাওয়া যায় যে কে এই কাজটা করেছে। কারণ কোনো অপরাধী কি না, কি বলে, পারফেক্ট ক্রাইম হয় না, কোনো না কোনো ক্লু থাকে। বর্তমান যুগে তো ক্লু হবে, যেমন যে চিঠি যদি ফরেনসিক টেস্ট করা হয় তাহলে সেখানে হাতের ছাপ থাকতে পারে, ফিঙ্গারপ্রিন্ট, তাই না? জি স্যার। আরো অনেক উপায় থাকতে পারে, যদি চেষ্টা করে পুলিশ পারবে, আর যদি না পারলো তাহলে বেঁচে গেল। আর শুধুমাত্র চিঠির মাধ্যমে ভয় দেখাচ্ছে, ভয় দেখানোর পর যদি কোনো কিছু করতে আসলে তো তাকে আসতে হবে, তখনও ধরা পড়তে পারে। যে ভয়টা দেখাচ্ছিল, যদি বলে মেরে ফেলবো, মেরে ফেলতে হলে কিছু না কিছু তো করতে হবে তাকে, করতে এসে তো ধরা পড়তে পারে। আচ্ছা, 409, নারীর শালীনতা হানির লক্ষ্যে কোনো কথা, অঙ্গভঙ্গি বা কার্য, আমরা যেটাকে ইপটিজিং বলি, ইপটিজিং এর জন্য আলাদা সেকশন নারী শিশু আইনে আছে, 10 ধারায় আছে। মলেস্টেশনের জন্য সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইপটিজিং, আমরা যেটাকে পিওর ইপটিজিং বলি, রাস্তা দিয়ে যাচ্ছে, শীষ মারছে কেউ, শীষ মারা, হ্যাঁ, ছেলেরা শীষ মারলে নারীকে দেখে, বা এমন কিছু অশ্লীল কথাবার্তা বলছে, বা অঙ্গহানি মানে অঙ্গভঙ্গি দেখাচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে, বা এরকম কোনো কিছু যদি করে, যেটা মেয়েদের জন্য একটা লজ্জাজনক, এটাকে ইপটিজিং বলি। ইভ, ইভ শব্দের অর্থ কি বলতে পারবেন? ক্লাসে যারা আছেন, ইভ মানে কি? ইভ, ইফ মানে যদি স্যার, এটা এখানে যেটা কন্ডিশনাল ইভ সেন্টেন্সে আছে, ব্যবহার করা হয়। না না, এখানে ই আর ইভ যেটা আছে, ইভ মানে কি? স্যার জানা নাই স্যার। এই এই ইভ শব্দের অর্থ হচ্ছে নারী। ইভ মানে কি? ইভ শব্দের অর্থ হচ্ছে নারী। নারী। আর টিজ করা মানে কি? বিরক্ত করা, মানে নারীকে বিরক্ত করা, এটাই হচ্ছে ইভ টিজিং। মনে রাখবেন, ইপটিজিং। ইভ, ইভ মানে নারী, ইংরেজি কিন্তু এটা। যেমন গার্ল আছে, ওমেন আছে, ওমেনের আরেকটা সিনোনিম হচ্ছে ইভ, ইভ টিজিং। তার মানে টিজ মানে বিরক্ত করা, হ্যাঁ, উত্তেজিত করা, কথাবার্তা অঙ্গভঙ্গির মাধ্যমে যদি উত্তেজিত করে, বা কারো স্যার এটা বলেন। স্যার এই যে বিষয়টা আপনি আছে এক্সপ্লেন ভাঙলেন, এ হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে তো কোনোদিন আমার জানা ছিল না, এই প্রথম জানলাম। আজকে জানলেন। না, এমনি তো প্রায় প্রায় মানুষ বলে যে ইপটিজিং করেছে, এ করেছে, তা করেছে, কিন্তু আসলে ইপটিজিংটা ভাঙিয়ে যে এর কিছু বিশেষত্ব আছে, বিশেষণ আছে, এই প্রথম জানলাম স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি ওই যে আরেকটু তাহলে আলো দ্বীপে যাই।
মুসলমান ধর্ম অনুসারে প্রথম নারীকে? হাওয়া। খাদিজাতুল কুবরা। হ্যাঁ, হাওয়া, মা হাওয়া আলাইসাল্লাম। হ্যাঁ, তো মুসলমান ধর্ম অনুসারে। আর প্রথম পুরুষ হচ্ছে আদম আলাইসাল্লাম। আর এইটা হচ্ছে যখন আমি খ্রিস্টান ধর্ম মতে যাব, তখন হচ্ছে ইভ। ওই মা হাওয়ার নামকে তারা ইভ বলে ডাকে। জি স্যার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তো এখান থেকে ইভ আসছে, কোন ধর্মে ওরা ইভাও বলে। হ্যাঁ, তো আমি ইংরেজি ইংরেজি শব্দটা দিয়ে দিবনি। হ্যাঁ, ইংরেজি শব্দ দিয়ে দিলে ক্লাস শেষে আমি ইংরেজি শব্দ দিয়ে দেবনি, আপনার তখন গুগলে সার্চ করেও দেখতে পাবেন এটা। ওকে তো স্যার। এই যে একটু ভেঙে দিলাম, এটার কারণে আপনার বেশি মনে থাকবে এবং আপনি বিশ্লেষণটা বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে এরপরে ইপটিজিং যদি করা হয় তাহলে 1 বছর বিনাশ্রম। 510 প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি। খুবই ইন্টারেস্টিং একটা মানে সেকশন। 510 ধারা থেকে প্রচুর প্রশ্ন আসে। দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি এটা, মানে দণ্ডবিধিতে এর নিচে আর শাস্তি নাই। হ্যাঁ, শ্রাবণী আপু লাইনে আসার চেষ্টা করছেন, আসবেন। হ্যাঁ, অমর ভাই, আপনি তো মাইক অন করতে পারেন না, শুধুমাত্র আপনি এই যে দাগাদাগি করছেন। দাগাদাগি করে লাভ নাই, দাগাদাগি করবেন না, স্ক্রিনে দাগ দিবেন না ভাই। হ্যাঁ, শ্রাবণী আপু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার, লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, বলেন কি বলবেন। স্যার কথা বলতে স্যার, আগামীকাল কিছু পরীক্ষার কথা হয়তো বা আগেই বলে ফেলছেন। হ্যাঁ। এই স্যার ওএমআর শিট বা কিভাবে পরীক্ষা টরীক্ষা দিব আর কি স্যার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমি আমি আপনাকে কখন স্যার? এখানে আপনি, আমি ক্লাস শেষে রুলস গুলো দিয়ে দেবো নি। হ্যাঁ, আর ওএমআর শিটের আমি একটা স্যাম্পল দিয়ে দেবো, আপনারা প্রিন্ট করে কিছু ফটোকপি করে নেবেন, ঠিক আছে? স্যার আর একটা অথবা বিষয় হচ্ছে স্যার, এই আপনারা যে বাজারে, অথবা আপনারা জি বাজারে স্যার, কোনো যদি ওএমআর শিট থাকে, কারো যদি মডেল টেস্ট কেনা থাকে ওএমআর শিট থাকে, বা এমনি বাজারে ওএমআর শিট কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ফটোকপি, যে কোনো ওএমআর শিট ব্যবহার করা যাবে। অথবা আমি ওএমআর শিট দিয়ে দিচ্ছি গ্রুপে, সেটা প্রিন্ট করে আপনি ফটোকপি করে নেবেন। দিয়ে দিবেন, সরি, আপনি একটা ওএমআর শিট দিয়ে দিবেন আমাদের গ্রুপে। হ্যাঁ, আমি স্যাম্পলে দিয়ে দিব। আচ্ছা, মানে যেহেতু খুব তাড়াহুড়ো করে নোটটা পাঠিয়েছি, আমি ওএমআর শিট পাঠাতে ভুলে গেছি। হ্যাঁ, তবে ফাইনাল টাচ যে নোট হবে, এখানে তো পরীক্ষা কম, কিন্তু ফাইনাল টাচ রিভিশন ক্লাসে প্রচুর পরীক্ষা হয়, আমি ওই সময় ওএমআর শিট পাঠিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। ফাইনাল টাচের সাথে ওএমআর শিট অ্যাড করাই থাকে, কারণ সেখানে অনেক মডেল টেস্ট থাকে। তো যারা শুধু আমার স্টুডেন্ট তা না, স্টুডেন্টের বাইরেও যেহেতু অনেক নোট আমার নেয়, তাই আমি সেটাতে ওএমআর শিট ইনক্লুড করা থাকে। তো আমি ওএমআর শিট আপডেট করে এটাতে আমি পাঠাতে ভুলে গেছি, আন্তরিকভাবে দুঃখিত। আমি পাঠিয়ে দিচ্ছি, কষ্ট করে একটু প্রিন্ট করে ফটোকপি করে নেবেন কয়েকটা। জি স্যার। আচ্ছা, তাহলে প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসৎ আচরণের শাস্তি। মনে করেন মাতলামি করা, এক কথায় মাতলামি, একজন কোনো বিশেষ করে মদ বা যেটা আহ, যাই হোক, নেশা তৈরি মাতাল করে ফেলা। নেশাকারক বস্তু গ্রহণ করে বা তরল গ্রহণ করে, মদ হোক বা ওই তাড়ি টাইপের বা চোলাই মদ এই টাইপের কোনো কিছু পান করে যদি রাস্তাঘাটে মাতলামি করে, তাহলে জনগণের জন্য সেটা কি হবে? বিরক্তিকর হবে না? জি বিরক্তি স্যার। করলে এটার জন্য অনূর্ধ্ব 24 ঘন্টা, মানে 24 ঘন্টার বেশি শাস্তি দেওয়া যাবে না। 24 ঘন্টা মানে এটা পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি। 24 ঘন্টাই প্রথম শুনলেন। আর বিনা শ্রম দিতে না হবে, স্যার, এবং শ্রম শুনছি দেওয়া আগে যাবে স্যার। না। না, পেনাল কোডে প্রথম এটা। পেনাল কোডে এ যাবত জি আমি স্যার। যত কয়টা ধারা পড়ালাম, এত কম শাস্তি তো নাই। 1 মাস আছে, 1 মাসের না স্যার। নিচে, 1 মাসের নিচে ছিল না। 24 ঘন্টা মানে একদিন মাত্র। আর এখানে বিনা শ্রম, আবার সশ্রম দেওয়া যাবে না। আবার অথবা 10 টাকা অর্থদণ্ড, 10 টাকা দিয়ে ছেড়ে দিবে। তা 10 টাকা কোনোদিন অর্থদণ্ড, এটা ঠিক আছে বর্তমান যুগের জন্য? এটা তো আগের তবে পুরাতন আইন ছিল স্যার। হ্যাঁ, 1860 সালের জন্য ঠিক ছিল, তবে এগুলো পরিবর্তন হওয়া দরকার। এখানে মিনিমাম 10,000 করা দরকার, তাই না? জি স্যার, 10 করলে ভালো হয়। হ্যাঁ, 10,000 করা দরকার, অথবা উভয় দণ্ড। তো এই প্রশ্নটা কিভাবে আসে, আমি এই প্রশ্নটা পড়েই দিব আজকে, যেহেতু ক্লাস কাটবে না, আরো মিনিট 10 ক্লাস নিচ্ছি আমি। এই অংশের প্রশ্ন আমি অন্তত 510-এর প্রশ্নগুলো দেখাই দিই, যে কি ধরনের ইন্টারেস্টিং প্রশ্ন আসে। প্রশ্ন আসতে পারে যে কত ধারায় সর্বনিম্ন শাস্তি আছে? 510 ধারায়।
তারপরে কোনটি সর্বনিম্ন শাস্তি, 24 ঘন্টা, তারপরে 48 ঘন্টা বা একদিন? যদি অপশনে একদিন থাকে এবং 24 ঘন্টা উভয় থাকে, উত্তর করতে হবে 24 ঘন্টা। আর যদি 24 ঘন্টা না থেকে শুধু একদিন থাকে, তাহলে একদিন উত্তর হতে পারে। ঠিক আছে? ত্রয়োবিংশ অধ্যায় বা 23, এই অধ্যায়ে মাত্র একটাই সেকশন আছে। পেনাল কোডের সর্বশেষ সেকশন 511, এবং পেনাল কোডের সর্বশেষ অধ্যায় হচ্ছে ত্রয়োদশ বা 23, মানে পেনাল কোডে 23টা অধ্যায় আছে। দেখবেন পরিচিতি অংশে প্রথম দিকে এগুলো তথ্য দেওয়া আছে। অপরাধের উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস, মানে যে কোনো অপরাধের যদি চেষ্টা করা হয় সেটার জন্য এখানে শাস্তি দেওয়া আছে। যেমন কেউ যদি মার্ডারের চেষ্টা করে, 307 ধারায় দেওয়া আছে আলাদা। আবার কেউ যদি সুইসাইডের চেষ্টা করে, তাহলে 309 ধারায় দেওয়াই আছে। তো এই ধরনের কিছু সেকশন দেওয়া আছে। আবার আপনার 393 ধারা দস্যুতার প্রচেষ্টা, সেখানে দেওয়াই আছে কিছু কিছু সেকশন। তো এই সেকশন যেগুলোতে দেওয়া আছে সেগুলোতেই ওই সেকশনে সাজা হবে। কিন্তু যেখানে সেকশন দেওয়া নাই, যেমন চুরির প্রচেষ্টা, কেউ যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে যায়, তাহলে তার শাস্তি কি হবে? তার শাস্তি হবে 511-তে। কেউ যদি চাঁদাবাজি করতে গিয়ে, মানে বলপূর্বক আদায় করতে যে ধরা পড়ে যায়, চাঁদাবাজি প্রচেষ্টা করলেও কিন্তু চাঁদাবাজি টাকা নিতে পারলো না এবং তার নামে মামলা হলো, সেক্ষেত্রে তার 511 ধারায় শাস্তি হবে। কারণ এটা অপরাধের প্রচেষ্টা, যেটার জন্য সাজা দেওয়া নাই। কার্ড বা তাস খেলা সম্পর্কে ধারণা আছে কার? তাহলে গ্রামে মানুষরা ছেলেরা খেলে, শহরেও খেলে। আচ্ছা, এখন তো গ্রামের মানুষ তো ওই যে দেখতাম। রাজীব ভাই, তাস খেলা সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ স্যার, তাস খেলি তো স্যার, আচ্ছা কিন্তু বলেন। টাকা দিয়ে খেলি না। আচ্ছা, জুয়া খেলি না তাই তো, হ্যাঁ বিনোদনের স্যার, জন্য টাকা খেলি। দিয়ে খেলি না, বিনোদনের জন্য খেলি 29। তারপরে আচ্ছা, স্যার এখন প্রশ্ন হচ্ছে, একটা তাসের নতুন যদি আমি বান্ডিল করি, তাহলে এর মধ্যে কয়টা কার্ড থাকে? 56টা স্যার। স্যার, এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, কোন ভাই বললেন, সংখ্যা বললেন? স্যার আমি বললাম 56টা, কি টোটাল বান্ডেল নাকি শুধুমাত্র খেলার কার্ড? খেলার কার্ড হয় তাহলে 52টা। খেলার কার্ড, ভ্যালিড কার্ড হচ্ছে 52, কিন্তু এক্সট্রা 52 কিছু কার্ড দেয়, তাই না? এক্সট্রা কার্ড গুলোকে কি বলে বলেন? স্যার ওইটা আমি বলতে পারবো না, যে এক্সট্রা কার্ড কি বলে। সাপোর্ট এক্সট্রা যে কার্ড গুলো থাকে সেখানে ছবি দেওয়া থাকে না? কিসের ছবি থাকে? তার একটা কুইন থাকে, রাজা থাকে। না না, এক্সট্রা কার্ড গুলোকে বলে জোকার, মনে পড়ছে? জোকার জোকার মানে ওদের সব এক্সট্রা কাজে কার্ড লাগানো জোকার যায়। থাকে। এখন বলেন তো, জোকার দেওয়ার উদ্দেশ্য কি? স্যার কেন যদি এক্সট্রা কোনো 3-4টা কার্ড? হ্যাঁ বলেন। যদি কোনো নষ্ট হয়ে যাবে, হারাই যায়, তো ওই জোকার দিয়ে ওই কার্ডটা বানাতে হবে। মনে করেন যে আপনার রুইতন বা ইস্কাপন, এইটার টেক্কা হারাই গেছে। এখন একটা জোকার ইউজ করা হলো এবং বলে দেওয়া হলো এইটা তার রিপ্লেস, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তার মানে জোকার সব ক্ষেত্রে কাজে লাগে, যেটা হারিয়ে গেছে। তো এই 511 ধারার আশেপাশে জোকার শব্দটা লিখে রাখতে পারেন, মানে এটা সবগুলো অপরাধের প্রচেষ্টা ধারা হিসেবে কাজ করবে, তার মানে এর পাওয়ার অনেক। তাহলে জোকার শব্দটা থাকলে মনে থাকবে যে এর কাজটা কি। বোঝাতে পারলাম কি আমি? হ্যাঁ বুঝাইতে পারছি স্যার, লিখে। আচ্ছা, উদাহরণের মানে যৌক্তিকতাটা বুঝতে পারলেন? উদাহরণ দিয়ে উপকার হলো কিনা? স্যার উপকার হয়েছে স্যার। আচ্ছা, মতিউর ভাই লাইনে আসার চেষ্টা করছেন। ধারা 511 কি বলা হচ্ছে? যাবজ্জীবন কারাদণ্ড, অন্য মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি, যখন দণ্ডবিধির অন্য কোনো ধারাতে শাস্তির বিধান নেই। মানে একটা কার্ড হারাই গেছে, কার্ড যখন হারাই যাবে তখন মানে জোকার কাজ করবে। তো এখানে দণ্ডবিধির অন্য কোনো ধারাতে শাস্তির বিধান নাই, যেমন চুরির প্রচেষ্টা শাস্তির বিধান নাই, তারপর আঘাতের প্রচেষ্টা শাস্তির বিধান নাই, হ্যাঁ, জালিয়াতি প্রচেষ্টা শাস্তির বিধান নাই। তখন 511 ধারা চলে আসবে, তবে ওই ধারার সাথে ওই ধারা অ্যাড হবে। কারণ আপনি জোকার ব্যবহার করলেন, কিন্তু জোকারে অনেক সময় লিখে দেয় যে হ্যাঁ এটা এসকাপনের টিক্কা, বা এটা এসকাপনের কুইন, বা এসকাপনের কিং। হ্যাঁ, এটা হয়তো বা লিখে দিতে পারে, বা মুখে মুখে বলে দিল যে হ্যাঁ এটা হবে। তো এই কারণে ওই সেকশনের সাথে এই সেকশন 511 অ্যাড হয়ে যাবে জোকারের মতন। তাহলে এটা শাস্তি হচ্ছে যাবজ্জীবন বা উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক। তাহলে যাবজ্জীবন সাজা দিয়ে দিতে পারে,
মানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চেষ্টা করেছে, ওই চেষ্টাকে ধরা খেয়ে গেছে, সেই ক্ষেত্রে তার শাস্তি যাবজ্জীবন হতে পারে, অথবা সেখানে যে দীর্ঘতম শাস্তি দিয়েছে, মনে করেন 14 বছর দেওয়া আছে বা 10 বছর, তো তাহলে এখানে তার 14 বছর বা 10 বছর দিয়ে দিতে পারে। ঠিক আছে, তার অর্ধেক হচ্ছে 5 বছর বা 7 7 বছর, বছর 14-এর অর্ধেক 7, 7 আর 10-এর অর্ধেক 5। দীর্ঘতম, দীর্ঘতম মানে সর্বোচ্চ যেটা দেওয়া যায় ম্যাক্সিমামের হাফ। মতুর ভাই কি বলছিলেন? স্যার বলতে চাইছিলাম 511 ধারাটা যদি আরেকবার রিপিট করতেন। 511 ধারা তো শেষ হয়নি। আপনি কার্ড সম্পর্কে ধারণা আছে? টাস? জি স্যার। মতুর ভাই, কার্ড জি সম্পর্কে স্যার। বোঝেন? জি স্যার। আমি আমি বলছিলাম যে এক্সট্রা যে কার্ড থাকে সেগুলোকে জোকার বলে। কোনো জি ভ্যালিড কার্ড যদি হারিয়ে যায় তাহলে জোকার তার রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। মনে জি করেন জি একটা কুইন হারিয়ে গেল, জোকার দিয়ে বলা হলো এটা কুইন হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো জি 511 ধারায় বলা হচ্ছে যে দণ্ডবিধির অন্য কোনো সেকশনে যদি শাস্তির বিধান না থাকে, যেমন আমরা চুরির সেকশন দেখলাম 378 চুরির সংজ্ঞা, 379 কোনো চুরির খোলা শাস্তি। জায়গায় চুরির শাস্তি, 380 জি কোনো ঘরে চুরির শাস্তি, তারপরে জি 81-82 পর্যন্ত চুরির শাস্তি ছিল। কিন্তু চুরির চেষ্টার শাস্তি, মনে করেন চুরি করতে যে ধরা খেয়ে গেছে, মানে চুরির জি প্রচেষ্টা কিন্তু চুরি সাকসেসফুল হয়নি, ফেল হয়েছে অপরাধ, মানে জি অপারেশন ফেল হয়ে গেছে ওই অপরাধের, তাহলে তাকে তো শাস্তি দিতে হবে, তাই না? জি স্যার। তো এই শাস্তি দেওয়ার জন্য 511 ধারা চলে আসবে শাস্তি দেওয়ার জন্য তখন, এবং ওখানে বলে দিতে হবে যে এটা চুরির প্রচেষ্টার জন্য 511 ধারা। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ড এবং উভয়দণ্ড, তার মানে উক্ত অপরাধের যদি কোনো যদি অর্থদণ্ড উল্লেখ করা থাকে সে অর্থদণ্ডটাই কাজ হবে। শুধুমাত্র অপরাধ সংগঠনের অভিপ্রায় মানে ইন্টেনশন টু কমিট অ্যান অফেন্স শাস্তিযোগ্য নয়। কেউ যদি মনে মনে করে যে আমি চুরি করব, কিন্তু চুরি করলো না বা চুরি করার জন্য কোনো কাজই করলো না, তাহলে কি অপরাধ হবে? না না স্যার। স্যার। অপরাধ হবে না। 34 ধারায় এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করছে যে দোস্ত আমরা দুজন মিলে চলো দর্শুতা করি, ব্যাংকে যে দর্শুতা করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। দুই বন্ধু মিলে গল্প করছে, এটা ষড়যন্ত্রের পর্যায়ে যদি না যায়, কিভাবে করব কিভাবে এক্সিকিউশন করব, মানে প্ল্যানিং যদি পরিপূর্ণ না হয় তাহলে এটা ষড়যন্ত্র হবে না। জাস্ট মনে মনে ইচ্ছা করছে, ইচ্ছা অনুযায়ী কোনো যদি কাজ না করে, মনের কথা যদি মনেই থাকে এবং বন্ধুর সাথে যদি শেয়ার করে, তাহলে কমন ইন্টেনশন যদি তৈরি হয় বা একক ইন্টেনশন, মানে একজন বা 2-3 জন মিলেও যদি গল্প করে চুরি করব, তাহলে মনের মধ্যে ইচ্ছা থাকলে সেটা প্রকাশ করলেও সেটা কি হবে না, শাস্তি হবে না। কারণ প্রকাশ বুঝতে পারি করলো, স্যার। মুখে মুখে বললেই তো আর অপরাধ হয় না। না কিন্তু স্যার। বলার পরে সে স্যার, যদি বলে কি করে করব, প্ল্যানিং এর মধ্যে যদি চলে যায় এবং সে অনুসারে কাজ শুরু করে, তাহলে এটা জি স্যার। ষড়যন্ত্রের পর্যায়ে চলে যাবে, তখনকার শাস্তি হবে। কারণ ষড়যন্ত্রের জন্য শাস্তি আছে, মনের ইচ্ছার জন্য শাস্তি নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার অপরাধ, 34 ধারা তো স্যার করাই লাগবে, কাজ না করলে তো হ্যাঁ, স্যার তো ওটা শাস্তি হবে না তো। না 34 ধারাতে শাস্তির বিধান নাই। 34 ধারা ইন্টেনশন, বন্ধুর সাথে গল্প করলো শাস্তির বিধান নাই। 34 ধারায় কমন ইন্টেনশনের শাস্তির বিধান নাই, কিন্তু 149 ধারায় 49 শাস্তির বিধান আছে। 149 ধারায় আনলফুল মানে যে অ্যাসেম্বলি, অনর্থক। আপনার কোন সমাবেশ, বেআইনি সমাবেশে অংশগ্রহণ করলে শাস্তি হবে, কিংবা ষড়যন্ত্র করলেই শাস্তি হবে। কিন্তু বন্ধুর সাথে বন্ধু বসে গল্প করলো যে আমরা চুরি করব বা এই করবো ওই করবো, কোনো শাস্তি হবে না। কিন্তু যদি প্ল্যানিং করে এবং প্ল্যানিং অনুসারে কাজ করতে শুরু করে, সেটা ষড়যন্ত্র হয়ে যাবে, তখন অপরাধ হবে। প্রিপারেশন টু কমিট অ্যান অফেন্স, প্রস্তুতি, এটা শাস্তিযোগ্য। অপরাধ সংগঠনের প্রচেষ্টা, তাহলে প্রস্তুতি যদি নাই, মনে করেন চুরি করবে বলে একটা বন্দুক কিনলো, চুরি করবে বলে একটা চাকু কিনলো, চুরি করবে বলে এই আপনার ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করছে, মনে করেন চাকু বা বন্দুক নিয়ে ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করছে, তখন যদি ধরা পড়ে যায়, তখন বুঝতে পারে এদের উদ্দেশ্য ছিল কি ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতি লুট করা করা। বা দস্যুতা করা, তখন কিন্তু শাস্তি হবে, তখন 511 ধারা চলে আসবে। অথবা যদি স্যার দস্যুতার এখানে চেষ্টা করে 400 আপনার 393 ধারা চলে আসতে পারে। হ্যাঁ, কি বলছিলেন? স্যার আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম যে স্যার 34 ধারাটা যে বললেন কমন ইন্টেনশন,
বাস্তবায়ন করার পরে আসলে অপরাধ মানে শাস্তি বাস্তবায়ন হ্যাঁ করতে হবে। আবার স্যার হুম, আমি আরেকটা জিনিস করলাম স্যার, আপনার নোটটাতে এখানে স্যার 120-এর এ অপরাধমূলক ষড়যন্ত্র স্যার, যেটা হচ্ছে হুম, এগ্রিমেন্ট, ষড়যন্ত্র করলেই স্যার শাস্তি, বা চুক্তি হ্যাঁ করলেই শাস্তি স্যার। আমি যেটা বলছি যে মনে মনে স্যার আমি একটা ভাবলাম, নিজে নিজে ভাবলাম মনের ইচ্ছা, অথবা বন্ধুর সাথে বসে গল্প করছি যে আমরা এই কাজটা করব, কিন্তু ওই গল্প পর্যন্ত সীমাবদ্ধ থাকলো। এখন চুরি করতে হলে তো কিছু না কিছু কাজ করতে হবে, তার মানে সেটা প্রিপারেশনের মধ্যে চলে যাবে বা প্ল্যানিং এর মধ্যে চলে যাবে। ষড়যন্ত্র এবং অভিপ্রায়ের মধ্যে সামান্য পার্থক্য আছে। অভিপ্রায় মানে মনের কথা মনেই থাকবে, কিন্তু কাজে কর্মে কিছুই হবে না। যদি মনে করেন যে হ্যাঁ চলো দোস্ত, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মেয়ের হাতে মোবাইল ফোন আছে, একটা দামি মোবাইল ফোনটা আমরা ছিনিয়ে নেব। হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধু বললো, বলে ওখানে বসে থাকলো, ওই মেয়ের পিছু পিছু গেল না। আবার বোঝার চেষ্টা করেন, একটা মেয়ে হাতে মোবাইল ফোন আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দুই বন্ধু বসে আছে, বলছে দোস্ত চলো মোবাইল ফোনটা কেড়ে নিই। হ্যাঁ, ওই বন্ধু ঠিক আছে চলো যাই, যে ওখানে বসেই থাকলো, ওই মেয়ের পেছনে পেছনে গেল না, তার মনের ইচ্ছা প্রকাশ করলো, কিন্তু সেইটা কাজ করার জন্য তার পিছু যেতে হবে। হ্যাঁ, মানে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে গেল না, তাহলে সেটা ষড়যন্ত্র পর্যায়ে যাবে না। এখন যদি মনের ইচ্ছা প্রকাশ করলো, করার পর ঠিক আছে দোস্ত তাহলে কাজটা কিভাবে করব, তুমি যে কেড়ে নিবে না আমি যে কেড়ে নেবো, আগে কে থাকবে, তুমি থাকবে না আমি থাকবে, মেয়েটার সামনে যাব না পিছন থেকে টান দিয়ে পিছন দিক দিয়ে চলে যাব, সামনের দিকে দৌড় দিব না পিছনের দিকে দৌড় দিব, এই যখন পুরো প্ল্যানিং হবে তখন এটা ষড়যন্ত্র হবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে জাস্ট প্রকাশ করাটা অপরাধ না, কিন্তু প্রকাশ করার পরে সেই অনুসারে কাজ শুরু করাই হচ্ছে অপরাধ, সেটা প্রস্তুতি হোক বা ষড়যন্ত্র হোক। প্রচেষ্টা যদি করা হয় মানে অ্যাটেম্প টু কমিট অ্যান অফেন্স, প্রচেষ্টা এবং প্রস্তুতি মানে প্রিপারেশন এবং অ্যাটেম্পটের মধ্যে পার্থক্য আছে। মানে প্রথমে অভিপ্রায়, অভিপ্রায়ের মধ্যে ষড়যন্ত্র বা প্ল্যানিং, তারপরে হবে প্রিপারেশন মানে প্রস্তুতি, ঠিক মাঠে নামার আগে। আর প্রচেষ্টা মানে মাঠে নেমে গেছে। পার্থক্য বুঝতে পারছেন? মানে ধীরে ধীরে পর্যায়ে বাড়ছে, এটাও শাস্তিযোগ্য। স্যার 500 511 ধারাটা কোনো অপরাধ করতে গেলে যদি সেটা স্বয়ংসম্পূর্ণ না হয়, ধরা খায়, হুম, তাহলে কি এটা 511 ধারাটা আসবে, হ্যাঁ আসে। তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। 511 ধারায় শাস্তিযোগ্য অপরাধকে একটি অসংহত অপরাধ বা অসম্পূর্ণ অপরাধ বলে, ইনচয়েড ক্রাইম হিসাবে গণ্য হয়। এটা আমি পেনাল কোডের প্রথম দিকে বিন্যাস বলে একটা চার্ট দেওয়া হচ্ছে, সেখানে বলেই দিয়েছি, বাম পাশে ইনচয়েড, ডান পাশে চয়েড ক্রাইম। পুরো পেনাল কোডকে আমি আলাদা করে দিয়েছি চার্ট দিয়ে, ওইটা বোঝার চেষ্টা করবেন। ক্লাস শেষে আবার প্রথম থেকে যখন রিভিশন করবেন তখন আরো পেনাল কোডটা স্বচ্ছ হবে আপনাদের কাছে, মানে নখদর্পণে চলে আসবে কয়েকটা পড়লে আমি যেভাবে নোটটা সাজিয়েছি। কোনো স্যার অপরাধের নোটটা প্রচেষ্টার তো জন্য বলেন। স্যার নোটটা তো স্যার আসলে পড়া মাত্র শুরু করছি ভিডিও দেখে দেখে স্যার। এখন তো স্যার এই যে এতগুলা পড়া স্যার, 160 পর্যন্ত স্যার কিভাবে পরীক্ষা দিব, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে স্যার। কোনো মান সম্মান না, যখন মান সম্মানে লজ্জা পাবেন এরপরে মনের মধ্যে জিদ হবে যে নেক্সট পরীক্ষাটা আমার ভালো দিতে হবে। ঠিক আছে? অনেকে নোট পাননি, যারা নোট পাননি এখনো ভিডিও দেখে পরীক্ষা দিবেন, রিসেন্টলি যারা ভর্তি হয়েছেন, আজকেও তো 2জন ভর্তি হয়েছেন। কোনো অপরাধের প্রচেষ্টার জন্য আজকে যারা ভর্তি হয়েছেন তাদের নোটও কুরিয়ার করে দেওয়া হয়েছে। কোনো অপরাধের প্রচেষ্টার জন্য দণ্ডবিধিতে অন্য ধারায় শাস্তির স্পষ্ট বিধান থাকলে 511 ধারাটি প্রযোজ্য হবে না। তার মানে ওই যে টেক্কা হারিয়ে যদি না যায়, 52টা যদি 52টাই থাকে, তাহলে কি আর জোকারের কাজ আছে? জোকার পাশে ফেলে রাখতে হয়। জি বোঝাতে স্যার। পারলাম? জি জি স্যার। মনে করেন 52টা কার্ডই আছে, তাহলে জোকার 3টা তো পাশে পড়ে থাকে, কোনো কাজ হয় না। তেমনই এই 511 ধারা কাজ করবে না। যেমন অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা তো আছেই, অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি 307 ধারাতে আছে, তখন আর এটা কাজ করবে না, কারণ আলাদা ডেডিকেটেড সেকশনই আছে ওই কাজের প্রচেষ্টার জন্য। জি যেমন উদাহরণে দিয়েছি, 307 ধারা, 308 ধারা, 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার, 308 ধারা অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড মানে অপরাধমূলক নরহত্যার প্রচেষ্টা, 309 ধারায় অ্যাটেম্প টু কমিট সুইসাইড মানে আত্মহত্যার প্রচেষ্টা, 393 দস্যুতার প্রচেষ্টা এবং 398
398 ডাকাতের প্রচেষ্টা হয়তোবা আমার এই মুহূর্তে শিওর মনে পড়ছে না। আমাকে তো আর মুখস্থ করতে হবে না, তারপরেও অনেক কিছু আমার মনে আছে পড়তে পড়তে। আর আমি একবার তো মুখস্থ করে পরীক্ষা দিয়ে এক চান্সে পাশ করে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে আর মানে মুখস্থ করা প্যারা নিতে হয় না, কারণ আমি আপনাদেরকে পড়াচ্ছি দেখে দেখে, তাই না? আমি দেখে পড়াচ্ছি না না দেখে পড়াচ্ছি এটা ম্যাটার না, আমি বোঝাতে পারছি কিনা এটাই তো ম্যাটার, তাই না? জি। আর আপনি যেভাবে হোক পুরো পার হয়ে গেছেন, এখন স্যার আমাদের পালা। এটা আর আরেকটা বিষয়, 100-তে তো 100 পাওয়ার তো দরকার নাই, 50 পেতে হয়। সেক্ষেত্রে টার্গেট করতে হবে 70 টার্গেট করলে আরামে 50 হয়ে যাবে। তবে আমি বলি, যাদের পরীক্ষার হলে যে যদি দেখেন প্রশ্ন সহজ মনে হচ্ছে, সবকিছু চেনা চেনা লাগছে, তাহলে 80টা পূরণ করতে হবে। আর যদি চেনা চেনা না লাগে, তাহলে কয়টা পূরণ করতে হবে? 70টার মতো পূরণ করতে হবে। এগুলো টিপস পাবেন আপনি পরীক্ষার 1 সপ্তাহ আগে। এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নাই, এখন শুধু শেখেন। আর এত ধারায় 398 শাস্তির ধারাটা তো এখানে স্যার নাই স্যার, 96 পর্যন্ত, আর তারপর 400 স্যার। আচ্ছা, 398 ধারা নোটে স্যার। রাখিনি আমি, তাহলে বই থেকে জি দেখে নিতে স্যার। হবে, অথবা আমি দিয়ে দেবনি, ক্লাস শেষে দিয়ে দেবনি। ইম্পর্টেন্ট ধারা না হয়তোবা, যেহেতু আমার নোটে নাই ওই কারণে আমার নলেজও আসছে না। শাস্তির স্পষ্ট বিধান আছে, উক্ত ক্ষেত্রে 511 ধারাটি প্রযোজ্য নয়। এছাড়া অবশিষ্ট ধারায় মানে পেনাল কোডে আর যত ধারা আছে, শুধুমাত্র দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অপরাধের প্রচেষ্টা বা প্রস্তুতির জন্য 511 ধারাটি প্রযোজ্য হবে। মনে করেন কেউ যদি যৌতুক চাওয়ার চেষ্টা করে, তাহলে যৌতুক চাওয়ার চেষ্টার জন্য 511 ধারা কাজ করবে না, কারণ যৌতুকের জন্য আলাদা আইনই আছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। যৌতুকানের 3 ধারা। হ্যাঁ, তো ওইটা তো আলাদা আইন আছে। তো যৌতুক চেষ্টা করেছিল কিন্তু যৌতুক নিতে পারেনি, তাহলে 3 ধারায় মামলা হবে, 511 ধারা আসবে না। কারণ পেনাল কোডের ধারা হতে হবে, 511 ধারা পেনাল কোডের ধারার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ স্যার মাহবুব আপনি না ভাই। বললেন স্যার আপনি না বললেন কোন অপরাধ করতে যেয়ে যদি ব্যর্থ হয় তাহলে সে 511 দ্বারা আসবে, তো যৌতুকের হ্যাঁ, ক্ষেত্রে ব্যর্থ হইলো তাহলে কি আসবে না 511? না পেনাল কোড, যৌতুক তো পেনাল কোডের আলোচনার বিষয় না। যৌতুক আইন তাহলে আলাদা তো আইন নারী আছে। শিশু নারী শিশু নির্যাতন দমন আইন না? না না, যৌতুক আইন আলাদাই আছে, যৌতুক আইন আলাদাই আছে। তারপরে মনে করেন কেউ একজন মাদক ব্যবসার চেষ্টা করলো, মনে করেন গাঁজা বিক্রয়ের চেষ্টা করলো, গাঁজা বিক্রয় করতে যে ধরা খেয়ে গেল, তাহলে 511 দেওয়া হবে না, কারণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আলাদাই আছে, মানে ওটা পেনাল কোডের আওতার বাইরে। ওই কারণে তো বলেছি যে অবশিষ্ট ধারায় শুধুমাত্র দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অপরাধের প্রচেষ্টা, শুধুমাত্র দণ্ডবিধিতে প্রচেষ্টার জন্য। যৌতুকের কথা কোথাও কি দণ্ডবিধিতে আমরা বললাম? কোন সেকশনে আছে? না স্যার। ওইটা ওই কারণে আমি যে এখানে 511 ধারা এত কিছু রেখেছি, আইনে কিন্তু নাই। আপনাদের বোঝানোর জন্য এত মানে আমার অভিজ্ঞতা থেকে এগুলো অ্যাড করেছি, যেন কনফিউশন তৈরি না হয়। যেমন ভাই একটা অদ্ভুত প্রশ্ন করলো যে যৌতুকের জন্য 511 ধারা আসবে কিনা। প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ক্লিয়ার হবে। এই কারণে কিন্তু এই লাইনটা দিয়ে দিছি, নীল হাইলাইটেড অংশটুকু। এবার ক্লিয়ার হয়েছেন ভাই মাহবুবুর রহমান? জি জি স্যার, এটা ক্লিয়ার স্যার। মানে একটা কথা ছিল স্যার। বলেন। স্যার ওই যে শাস্তিগুলা স্যার যদি মানে একটা সিরিয়ালে থাকতো, মানে 2 বছরের একটা লিস্ট, 1 বছরের একটা লিস্ট, এখন তো মানে প্রত্যেক ধারার সামনে শাস্তিগুলা মানে 2 বছর, 1 বছর, আবার 7 বছর, মনে রাখা অনেক কষ্ট করার কিছু। হ্যাঁ, সেইটা আমি ফাইনাল টাচ নোটে অ্যাড করব আশা করছি। আপনাকে একটা জি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আপনার আইডিয়া। আপনি নিজে জি খাতায় জি স্যার। এটা করবেন। কোথায় 3 বছর আছে, কোথায় 1 বছর আছে, নিজে খাতায় করবেন 3-4টা। ভাই আপনি পাশ করবেন, আপনি অ্যাডভোকেট হবেন, আপনি নিজের ক্যারিয়ার তৈরি করবেন। আপনি একটু পরিশ্রম করবেন না? সব রেডিমেড নিতে হবে বলেন? জি স্যার। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি কোনো কিছু তৈরি করেন, 5-10 পৃষ্ঠার হোমওয়ার্ক করেন, হ্যাঁ ওটা করে ছবি তুলে আমাকে পাঠাই দেবেন, আমি গ্রুপে সব সব ভাই বোনদেরকে দিয়ে দেবো। আপনি পরিশ্রম করবেন, যার যা আইডিয়া আছে সেগুলো দিবেন, আমার যদি পছন্দ হয় আমি গ্রুপে দিয়ে দেবো সবার জন্য। তাহলে সবার উপকার হবে, উপকার করলে লাভ আছে। জি স্যার। আপনি জি পাশ স্যার। করলেন, আপনি অ্যাডভোকেট হবেন, আরেক ভাই অ্যাডভোকেট হলে আপনার ক্ষতি নাই। না স্যার। ঠিক আছে? তো এটাই, আপনি যখন নিজে লিখবেন আপনার বেশি মনে থাকবে কিনা। জি স্যার। নোটের প্রথম দিকে দেখেন, নোটের প্রথম দিকে কিন্তু দেওয়া আছে, আপনাকে হোমওয়ার্কের কথা বলা আছে যে এই ধরনের লিস্ট করবেন, এটা কিন্তু বলা আছে। আমার লক্ষ্য করেছেন কি? জি স্যার। আইন শুরু করার আগে প্রথমেই কিন্তু
প্যাটার্ন বিশ্লেষণ আছে, প্যাটার্ন বিশ্লেষণে ধারাভিত্তিক প্রশ্নগুলো ধারা কিভাবে মনে রাখবো সেখানে বলা আছে, এবং কিভাবে নিজেকে হোমওয়ার্ক করতে হবে সেটাও নির্দেশনা দেওয়া আছে। সেগুলো নির্দেশনা পালন করেন তাহলে নিজের কাজ নিজে হবে, বরং এটা বেশি উপকার হবে। আপনাদের যে নোটটা আমি দিচ্ছি, এই নোটটা আমি যখন পরীক্ষা দিই তখন আমার নোট এত বড় ছিল না, 7টা লাইনের জন্য আমার মনে হয় 60 বা 70 পেজের নোট ছিল। হ্যাঁ, তো আমি হাতে খাতায় লিখেছিলাম, পরে আমি ল্যাপটপে ধীরে ধীরে আমার জন্য রেডি করেছিলাম, করার পরে এটা পিডিএফ করে আমার ফোনে রেখেছিলাম। আমি যেখানেই যাই ফোন বের করে ওই পিডিএফ পড়তে থাকি, মানে সবসময় পড়তেই থাকি আমি। তো এইভাবে আমার সবকিছু আয়ত্ত করেছিলাম। তো নিজে যখন কোনো কিছু সৃষ্টি করবেন সেটা বেশি কাজে আসে রেডিমেড জিনিসের থেকে। তবে আমি সহজ করে আর দিয়েছি আমার মাথায় এত নোটটা। বুদ্ধি নাকি স্যার? না, ওই যে বুদ্ধি আসলো, আর আমি তো প্রথম দিকে প্যাটার্ন বিশ্লেষণের দিকে আমি বলেই দিয়েছি কিভাবে কি করবেন। যেমন চুরির প্রচেষ্টা বা প্রস্তুতি, বা অপথে গৃহপ্রবেশের প্রবেশের প্রচেষ্টা বা প্রস্তুতি। ওই যে শীত কেটে প্রবেশের চেষ্টা করছে, গর্ত একটু করে ফেলছে আর করতে পারেনি, বা মাথা ঢুকাই দিয়েছে, পিছন থেকে পা ধরে টেনে বের করা হচ্ছে। সাপের গর্ত থেকে যেমন সাপ বের করা হয়, একজন শীত কেটে মাথা ঢুকাই দিয়েছে আর বাইরে থেকে পা দেখা গেছে, পা ধরে টেনে বের করা হলো। এটা কি হলো? ওই যে এটা তো 511 ধারা। শীত কেটে প্রবেশের চেষ্টা করেছে, প্রবেশ করতে পারেনি, তাই 511 ধারা এবং ওই ধারা অ্যাড হয়ে যাবে, 2 ধারা মিলে শাস্তি হবে। মানহানির প্রচেষ্টা বা প্রচেষ্টা শাস্তি, এগুলো 511 ধারার বিষয়বস্তু। তো এই যে পার্ট 13 অর্থাৎ 463 থেকে 511 এর মধ্যে যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির পরীক্ষার এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এখানে দেওয়া আছে। যেমন 463 থেকে যে প্রশ্নটা আসছে এখানে দেওয়া আছে। তারপর রিসেন্ট প্রশ্ন বার কাউন্সিল 23 সালের, মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা পেনাল কোডে বলা হয়েছে? একটু আগে পড়লাম আমরা 3টি। মানে যেখানে সংখ্যা কয়টি, কয়টি উপায়, কয়টি প্রকার, এগুলো থাকলে সংখ্যাটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে আসছিল মানহানির ব্যতিক্রম কয়টি, 10টি, এটাও আসছে দেখাচ্ছি। এটা 464। এ দেখেন 23, কোনো ব্যক্তি প্রতারণায় ব্যবহৃত হবে জেনে দলিল জাল করলে সর্বোচ্চ শাস্তি, যে শাস্তি ধারা এখানে আসছে 7 বছর। পেনাল কোডে ধারা 499 বর্ণিত মানহানির সংজ্ঞায় কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে? এই যে কয়টি, মানে যেখানে সংখ্যা থাকে সেখানে প্রশ্ন করতে ভালো লাগে, প্রশ্নকর্তারা খালি সংখ্যা খুঁজে খুঁজে বের করে, কারণ সংখ্যা মানুষের মনে থাকে না তাই। এটা 22 সালের প্রশ্ন, তাহলে 10টি। তাহলে সংখ্যা থাকলে একটু আলাদা কালি দিয়ে একটু হাইলাইট করে রাখবেন।